বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের শিশু রোগ চিকিৎসার দ্বিতীয় পার্ট। এই পার্টে আমরা শিশুদের আরও কিছু বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের ক্লাস শিশু রোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে প্রথম ওষুধ হলো লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়ামে শিশুরা শারীরিকভাবে দুর্বল এবং রুগ্ন থাকে। লাইকোপোডিয়ামের শিশুরা শারীরিকভাবে দুর্বল এবং রুগ্ন থাকে, কিন্তু তারা অত্যন্ত মেধাবী হয়। এটা কিন্তু লাইকোপোডিয়ামের খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম, যে লাইকোপোডিয়ামের শিশুরা হয় খুবই দুর্বল, রুগ্ন, কিন্তু তাদের মেধা খুব বেশি থাকে, তারা খুব ইন্টেলিজেন্ট হয়। শরীর দুর্বল থাকে, শারীরিকভাবে তারা রুগ্ন থাকে, রোগাক্রান্ত থাকে, কিন্তু মানসিকভাবে তারা অত্যন্ত মেধাবী হয়। তারা সহজে রাগ করে এবং অসুস্থ অবস্থায় ঘুম থেকে জাগার পর খুব খারাপ ব্যবহার করে, লাথি মারে, চিৎকার করে এবং পিতামাতাকে দূরে ঠেলে দেয়। লাইকোপোডিয়ামের শিশুরা খুব সহজেই রাগান্বিত হয় এবং তারা যখন অসুস্থ থাকে তখন তারা ঘুম থেকে জাগ্রত হলে তারা তার পিতামাতা বা তার পাশে যারা থাকে তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে, তাদেরকে লাথি মারে, চিৎকার করে এবং পিতামাতাকে দূরে ঠেলে দেয়। এটা কিন্তু লাইকোপোডিয়ামের খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম। আপনি শুধু এই সিমটমটা মনে রাখতে পারলে আপনি লাইকোপোডিয়ামের শিশুদেরকে লাইকোপোডিয়াম দিতে পারবেন। লাইকোপোডিয়ামের শিশুর পিতামাতা বলবে যে সে ঘুম থেকে ওঠার পর সে খুব রাগান্বিত থাকে, সে আমাদেরকে মারতে চায় বা লাথি মারে বা চিৎকার চেঁচামেচি এই ধরনের ব্যবহার করে। কেলিফস। যে সকল শিশুরা রুটিন মেনে চলে, দায়িত্ববান, কর্তব্যপরায়ণ, তারা অতিরিক্ত পড়ালেখার চাপের কারণে বা অতিরিক্ত কাজ করার কারণে বা দুশ্চিন্তার কারণে অল্প কাজ বা পড়ালেখা তার কাছে অনেক বেশি মনে হলে, অর্থাৎ আগে যে কাজ করতে বা পড়ালেখা করতে 15 মিনিট সময় লাগতো এখন তার 30 মিনিট বা 45 মিনিট সময় লাগে, তাদের জন্য কেলিফস ভালো কাজ করে। যে সকল শিশুরা রুটিন মেনে চলে, খুবই দায়িত্ববান, কর্তব্যপরায়ণ, তারা যদি অতিরিক্ত পড়ালেখা করে, পরীক্ষার আগে যেমন তারা প্রচুর পড়ালেখা করে, এই চাপের কারণে বা তারা অতিরিক্ত কোনো কাজ করার কারণে বা দুশ্চিন্তার কারণে যদি তারা বলে যে আগে যেই পড়া পড়তে আমার 10 মিনিট বা 15 মিনিট সময় লাগতো এখন আমার সেই পড়া পড়তেই 30 থেকে 45 মিনিট সময় লাগে, তাদের জন্য কিন্তু কেলিফস খুব ভালো কাজ করবে। আবার যে সকল শিশুরা অতিরিক্ত পড়ালেখা করার কারণে বা অতিরিক্ত কাজ করার কারণে বা দুশ্চিন্তার কারণে অনিদ্রায় ভোগে এবং তাদের মধ্যে অস্থিরতা দেখা দেয়, তাদের জন্য কেলিফস ভালো কাজ করে। যে সকল শিশুরা অতিরিক্ত পড়ালেখা করার কারণে বা অতিরিক্ত কাজ করার কারণে বা দুশ্চিন্তার কারণে অনিদ্রায় ভোগে এবং তাদের মধ্যে অস্থিরতা দেখা দেয়, তাদের জন্য কেলিফস ভালো কাজ করে। এটা শিশু বা বৃদ্ধ সবার ক্ষেত্রে কিন্তু এই লক্ষণটা কাজে আসবে। যদি কেউ বলে যে আমি অতিরিক্ত পড়ালেখা করছি বা অতিরিক্ত পড়ালেখা করলে আমার ঘুম হয় না, আমার মধ্যে একটা অস্থিরতা দেখা দেয়, বা অতিরিক্ত কাজ করার কারণে যদি বা অতিরিক্ত দুশ্চিন্তা করার কারণেও যদি তার অনিদ্রা দেখা দেয় এবং তার মধ্যে অস্থিরতা দেখা দেয়, তাদের জন্য কেলিফস ভালো কাজ করবে। যেমন বরিক ম্যাথামেটিকাতে লেখা আছে, স্লাইটেস্ট লেবার সিমস এ হেভি টাস্ক, সামান্য কাজও তার কাছে অনেক বেশি মনে হয়। অতিরিক্ত কাজ করার কারণে বা দুশ্চিন্তার কারণে যারা নিজেদেরকে গুটিয়ে নেয়, অর্থাৎ তারা মানুষের সাথে মিশতে চায় না, কথা বলতে চায় না, তাদের জন্য কেলিফস ভালো কাজ করে। অতিরিক্ত কাজ করার কারণে বা দুশ্চিন্তার কারণে যারা নিজেদেরকে গুটিয়ে নেয়, অর্থাৎ সে তাকে সব কিছু থেকে গুটায় নেয়, তারা মানুষের সাথে মিশতে চায় না, কথা বলতে চায় না, তাদের জন্য কেলিফস ভালো কাজ করে। আবার এই সকল কারণে হাতে পায়ে অসারতা, সূচ ফুটানে ব্যথা, জিনজিন ভাব দেখা দিলে বা মাথার অক্সিপুটে ব্যথা দেখা দিলেও কেলিফস ভালো কাজ করে। এখন আপনার কাছে যদি কোনো রুগী এসে বলে যে আমি কালকে অনেক কাজ করছিলাম, কাজ করার পর থেকে আমার হাতে পায়ে একটা অসার ভাব দেখা দিছে, হাত পায়ে সূচ ফুটানো ব্যথা হচ্ছে বা হাত পায়ে জিনজিন করতেছে, তাহলে তার জন্য কেলিফস ভালো কাজ করবে। বা কোনো রুগী যদি এসে বলে যে আমি অতিরিক্ত কাজ করলে বা দুশ্চিন্তা করলে আমার মাথার অক্সিপুটে ব্যথা দেখা দেয়, তাহলে তার ওষুধ হবে কেলিফস। গ্রাফাইটিস। শিশুদের কাছে গ্রাফাইটিসের প্রধান 3টি লক্ষণ হলো অত্যাধিক অস্থির পা,
সিদ্ধান্তহীনতায় ভোগা, যখনই তাদেরকে তিরস্কার করা হয় তখন তারা হাসতে থাকে। শিশুদের কেসে গ্রাফাইটিসের প্রধান 3টি লক্ষণ হলো: 1. অত্যাধিক অস্থির পা, মানে শিশুদের পাটা প্রচণ্ড অস্থির থাকে। 2 নম্বর হলো সিদ্ধান্তহীনতায় ভোগে, তারা সিদ্ধান্ত নিতে পারে না। 3 নম্বর হলো যখনই তাদেরকে তিরস্কার করা হয় তখন তারা হাসতে থাকে, তাকে তিরস্কার করতেছে কিন্তু সে হাসতেছে। এটা কিন্তু গ্রাফাইটিসের একটা পিকুয়ারাস সিমটম। যারা শিক্ষকদেরকে বা মুরব্বীদেরকে টিচ করে তাদের সামনে হাসতে থাকে, এতে তারা শরম পায় না, তারা শিশু হোক বা বড় হোক তাদের জন্য গ্রাফাইটিস ভালো কাজ করে। যারা কোনো মানুষকে টিচ করে তাদের সামনে হাসতে থাকে, এতে তারা শরম না পায়, সে বড় হোক বা ছোট হোক, তাদের জন্য গ্রাফাইটিস ভালো কাজ করবে। গ্রাফাইটিসের মূল কি নোট হলো শীতকাতরতা, মোটা হওয়া এবং কোষ্ঠকাঠিন্যে ভোগা। গ্রাফাইটিসের মূল কি নোট হলো শীতকাতরতা, মোটা হওয়া এবং কোষ্ঠকাঠিন্যে ভোগা। যদি কোনো রোগীর মধ্যে এই 3টা সিমটম পাওয়া যায় তাহলে তাকে গ্রাফাইটিস দেওয়া যাবে। যদি কোনো রোগী শীতকাতর হয়, মোটা হয় এবং সে কোষ্ঠকাঠিন্যে ভোগে, তাহলে তার জন্য আমরা গ্রাফাইটিস চিন্তা করতে পারবো। সিদ্ধান্তহীনতায় ভোগে এর প্রধান 4টি ওষুধ হলো পালসিটিলা, গ্রাফাইটিস, স্যালিসিয়া, লাইকোপোডিয়াম। পালসিটিলা, গ্রাফাইটিস, স্যালিসিয়া, লাইকোপোডিয়াম এই 4টা ওষুধের রোগীরা সাধারণত সিদ্ধান্তহীনতায় ভোগে। তারা কোনো কিছুর কোনো সিদ্ধান্ত নিতে পারে না, এটা করবে না করবে না, এই দ্বিধাদ্বন্দ্বে ভোগে। শিশুদের কেসে গ্রাফাইটিসের 2টি গুরুত্বপূর্ণ ব্যবহার হলো: 1. পেটের শুল বেদনা, গরম দুধ খেলে উপশম হয়। 2 নম্বর হলো হাঁপানি, কিছু খেলে উপশম হয়। যেমন শিশুদের খেলার সময় হাঁপানির টান দেখা দিলে তারা এসে কিছু খেয়ে আবার খেলতে যায়। শিশুদের কেসে গ্রাফাইটিসের খুব গুরুত্বপূর্ণ 2টা ব্যবহার। এই 2টা ব্যবহার আমরা মনে রাখলে আমরা শিশুদেরকে কিন্তু চিকিৎসা দিতে পারবো। আমাদের কাছে কিন্তু সাধারণত শিশু রোগী বেশি আসে, বা আপনি একটা চেম্বার দিবেন বা চেম্বার থাকলে আপনি দেখবেন যে আপনার কাছে সাধারণত শিশুদেরকে বেশি নিয়ে আসবে। আমাদের সমাজে একটা ধারণা আছে যে শিশুদের ক্ষেত্রে হোমিওপ্যাথি ভালো কাজ করে, বড়দের ক্ষেত্রে তেমন একটা কাজ করে না, মানে এমন একটা অপধারণা সবার মধ্যে আছে। তাই আপনি যদি শিশুদেরকে ভালো করতে পারেন তখন দেখবেন যে তার পিতামাতা আপনার কাছে চিকিৎসা নেবে বা তার অন্যান্য আত্মীয়র জন্য চিকিৎসা নেবে। তাই শিশুদের কেসগুলো আমাদের খুব ভালোভাবে দেখতে হবে। শিশুদের কাছে গ্রাফাইটিসের 2টি গুরুত্বপূর্ণ ব্যবহার হলো: 1 নম্বর হলো পেটের শুল বেদনা, গরম দুধ খেলে উপশম হয়। যদি কারো পেটে ব্যথা দেখা দেয়, কোনো বাচ্চার পেট ব্যথা করতে থাকে আর তার মা যদি বলে যে সে যদি গরম দুধ খায় তাহলে তার ব্যথাটা কিছু উপশম হয়, তাহলে তার ওষুধ হবে গ্রাফাইটিস। 2 নম্বর হলো হাঁপানি, কিছু খেলে উপশম হয়। মানে তার হাঁপানির সমস্যা দেখা দিলে সে যদি কিছু খায় তাহলে তার হাঁপানি উপশম হয়। এই জন্য দেখা যায় যে অনেক সময় কোনো শিশুর হাঁপানির সমস্যা দেখা দিছে, সে যখন কিছু আইসা খায় তখন দেখা যায় যে তার হাঁপানির সমস্যাটা কমে গেছে, তখন সে আবার খেলতে চলে যায়। আমরা গ্রাফাইটিসের একটা কেসও বলছিলাম যে ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জির দাদার কাছে একজন রুগী তার হাঁপানির সমস্যা নিয়ে আসে, যাকে অনেক ওষুধ দেওয়া হয় বা সে আরও অন্যান্য ডাক্তারদের কাছে চিকিৎসা নেয়, কিন্তু কোনোভাবেই তার হাঁপানিটা আরোগ্য হচ্ছিল না। তখন ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জির দাদার কাছে সে এমন সময় আসছিল যখন লাঞ্চের সময় চলতেছিল। ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জির দাদা তাকে বলছিল যে চলেন লাঞ্চ করে আসি। সে বলে যে না, আমার হাঁপানির সমস্যা দেখা দিয়েছিল, তখন আমি কিছু খেয়ে নিয়েছি। এই লক্ষণের উপর তাকে গ্রাফাইটিস দেন, দেওয়াতে তার অনারোগ্য হাঁপানি আরোগ্য হয়। থুজার রোগীদের প্রথম ভিজিটেই থুজা প্রেসক্রাইব করা খুবই কঠিন, কারণ তারা হয় গোপনীয়তা প্রবণ। তারা সামাজিক বৈষম্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি আক্রান্ত হয়। তারা মনে করে তার এটা আছে, আমার কেন নাই, আমাকেও এটা অর্জন করতে হবে, এটা যেভাবেই হোক। তারা এটা গোপনীয়তার সাথে করে। আমাদেরকে মনে রাখতে হবে যে থুজার রোগীদেরকে প্রথম ভিজিটেই থুজা প্রেসক্রাইব করাটা খুবই কঠিন, কারণ তারা তাদের লক্ষণগুলো বা তাদের সমস্যাগুলো সঠিকভাবে প্রকাশ করে না, তারা গোপন করে রাখতে চায়। তারা সামাজিক বৈষম্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি আক্রান্ত হয়। তারা মনে করে যে তার এটা আছে, আমার বন্ধুর এটা আছে, আমার কেন নাই, তার ওইটা আছে, আমার এটা নাই কেন, আমি কেন এটা অর্জন করতে পারবো না। আর সে নিয়ত করে যে আমি এটা যেভাবে হোক এটা আমি অর্জন করব বা আমার এটা লাগবেই। আর এটা করবে সে গোপনভাবে, গোপনীয়তার সাথে সেটা অর্জন করবে। থুজার শিশুরা যখন স্কুলে তার সহপাঠীদেরকে দেখে
তারা নতুন কলম, দামি ব্যাগ, সুন্দর জ্যামিতি বক্স নিয়ে আসে, তখন সেও এগুলো পেতে চায়। থুজার শিশুরা যখন স্কুলে তার সহপাঠীদেরকে দেখে তারা নতুন কলম, দামি ব্যাগ, সুন্দর জ্যামিতি বক্স নিয়ে আসে, তখন সে এগুলো পেতে চায়। কিন্তু তার পিতামাতার আর্থিক অসক্ষমতার কারণে তাকে এগুলো দিতে পারে না। তার পিতামাতার আর্থিক অবস্থা ভালো না, এই জন্য তারা এগুলো দিতে পারে না। দামি বক্স, দামি জ্যামিতি বক্স, দামি কলম, দামি ব্যাগ বা অন্যান্য জিনিসপত্র। কিন্তু সে যেভাবে হোক এগুলো অর্জন করার চেষ্টা করে। মানে সে তার পিতামাতা দিতে না পারলেও সে যেভাবে হোক এগুলো তার লাগবেই, এই জন্য সে চেষ্টা করতে থাকে। আর সেটা করে গোপনীয়তার সাথে, এবং অল্প সময়ের মধ্যে সে এগুলো অর্জন করে। এটা সে যেভাবে হোক সে অল্প সময়ের মধ্যে গোপনীয়তার সাথে এগুলো সে অর্জন করে। ম্যাগনেসিয়াম কার্বের শিশুরা তারাও কিন্তু এগুলো চায়, বা বড়রা এগুলো চায়, যে তার বাড়ি আছে, আমার কেন বাড়ি নাই, তার এটা আছে, আমার কেন এটা নাই, আমার ওইটা লাগবে। দুইজনই চায়। কিন্তু ম্যাগনেসিয়াম কার্বের রুগীরা প্রচুর পরিশ্রম করে সে এগুলো অর্জন করে। কিন্তু থুজার রুগীরা গোপনীয়তার সাথে এগুলো অর্জন করে। সে প্ল্যান করে যে সে এগুলো কীভাবে অর্জন করবে। সে অনেক সময় অন্য ছাত্রদের ব্যাগ থেকে চুরি করে বা অন্য কোনোভাবে এগুলো অর্জন করে। চুরি হোক, ডাকাতি হোক বা ঘুষ খাওয়ার মাধ্যমে হোক, যেভাবে হোক সে এগুলো অর্জন করবে। কিন্তু ম্যাগনেসিয়াম কার্বের রুগীরা সেটা সে পরিশ্রম করে সঠিকভাবে সেটা অর্জন করার চেষ্টা করবে। থুজার গুরুত্বপূর্ণ 5টি ব্যবহার। 1 নম্বর হলো টিকার খারাপ প্রভাবে খিঁচুনি দেখা দিলে বা পুনরাবৃত্তিমূলক আচরণ করলে বা বাম পাশের জয়েন্ট আক্রান্ত হলে ভালো কাজ করে। যদি টিকা দেওয়ার পর কারো খিঁচুনি দেখা দেয় বা সে একই কাজ বারবার করে, যেমন বারবার হাত ধোয়া, বারবার মুখ ধোয়া বা বারবার দরজা চেক করা যে লাগানো হয়েছে কিনা, এই ধরনের পুনরাবৃত্তিমূলক কোনো আচরণ করে বা তার বাম পাশের জয়েন্টে কোনো সমস্যা দেখা দেয়, তাহলে থুজা ভালো কাজ করবে। 2 নম্বর, রাত 3টায় বা দুপুর 3টায় এবং স্যাঁতসেঁতে আবহাওয়ায় হাঁপানি বৃদ্ধি পেলে থুজা ভালো কাজ করে। যদি কারো হাঁপানিটা রাত 3টায় বা দুপুর 3টায় বৃদ্ধি পায় এবং স্যাঁতসেঁতে আবহাওয়ায় বৃদ্ধি পায়, তাহলে তাদের জন্য থুজা ভালো কাজ করবে। 3 নম্বর, নাস্তার পর উদ্রাময় দেখা দিলে থুজা ভালো কাজ করে। যদি কারো নাস্তা খাওয়ার পর উদ্রাময় দেখা দেয়, তাদের জন্য থুজা ভালো কাজ করবে। আমরা উদ্রামের একটা গল্প বলছিলাম, গল্পের মধ্যে থুজার রুগীরা সবার শেষে বাথরুমে যায়, কারণ যখন তারা নাস্তা খায়, নাস্তা খাওয়ার পরে তাদের বাথরুমের চাপটা দেয় আর তখন তাদের উদ্রাময় হয়। এই জন্য থুজার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো নাস্তার পর তাদের উদ্রাময় দেখা দেয়। শরীরে যে সকল স্থান ঢাকা থাকে সে সকল স্থানে আঁচিল, উদ্বেগ ইত্যাদি দেখা দেয়। থুজার রুগীদের শরীরের যে সকল স্থানগুলো ঢাকা থাকে, অর্থাৎ জামা কাপড়ের ভিতরে থাকে, সেই সকল স্থানে তাদের আঁচিল দেখা দেয়, উদ্বেগ দেখা দেয় বা চর্মের অন্যান্য সমস্যা দেখা দেয়। 5 নম্বর, বাম পাশের সাইনাস থেকে হলদে সর্দি নির্গত হলে থুজা ভালো কাজ করে। যদি কারো বাম পাশে সাইনাসের সমস্যা দেখা দেয় এবং বাম পাশের সাইনাস থেকে যদি হলদে সর্দি নির্গত হয়, মানে বাম নাক দিয়ে তার হলদে সর্দি নির্গত হয়, তাহলে তার ওষুধ হবে থুজা অক্সিডেন্টালিস। থুজার শিশুরা লবণাক্ত খাবার, ঠান্ডা খাবার এবং কাঁচা পেঁয়াজ পছন্দ করে। থুজার শিশুরা লবণাক্ত খাবার, ঠান্ডা খাবার এবং কাঁচা পেঁয়াজ পছন্দ করে। থুজা এবং লাইকোপোডিয়ামের রুগীরা কাঁচা পেঁয়াজ পছন্দ করে কিন্তু সহ্য করতে পারে না। থুজা এবং লাইকোপোডিয়াম উভয় ওষুধের রুগীরা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে কিন্তু তারা এটা সহ্য করতে পারে না। সালফার। টিউবারকুলিনামের শিশুরা একটা বিষয় বেশিক্ষণ পড়ে না, তারা একটার পর একটা বিষয় পরিবর্তন করে। আমরা আগে বলছিলাম যে টিউবারকুলিনামের শিশুরা সবসময় পরিবর্তন চায়, এই জন্য তারা কোনো একটা বিষয় নিয়ে একটানা পড়তে থাকে না, তারা একটার পর একটা বিষয় পরিবর্তন করে। আর সালফারের শিশুরা কোনো বিষয়ের গভীরে প্রবেশ করে না, মানে তারা কোনো বিষয় পড়তেছে, এই বিষয়ে তারা গভীরে প্রবেশ করবে না, ভালোভাবে বুঝে বুঝে পড়বে না, তাদের সব পড়াটা থাকে ভাষা। তারা যে জ্ঞানটা অর্জন করে তাদের এই জ্ঞানটা থাকে ভাষা, মানে তারা কোনো জ্ঞানের গভীরে প্রবেশ করে না। কিন্তু তারা যে কোনো বিষয়ে আগ্রহ দেখায়, মানে তাদের সামনে কোনো কিছু উপস্থাপন করলে তারা সেই বিষয়ে আগ্রহ দেখায়,
অনুসন্ধান করে, কিন্তু তাদের যে জ্ঞানটা হয় এই জ্ঞানটা থাকে ভাষা ভাষা, কোনো বিষয়ের গভীরে তারা পৌঁছায় না। যেমন তারা বলে কে আসমান বানিয়েছে, আসমান কিভাবে বানিয়েছে, কেন বানিয়েছে। তারা এ ধরনের দার্শনিক ও অনুসন্ধানমূলক প্রশ্ন করতে থাকে। তারা এই ধরনের দার্শনিক এবং অনুসন্ধানমূলক প্রশ্ন করলেও তারা কিন্তু এর ভিতরে বা গভীরে প্রবেশ করবে না। এই জন্য বলা হয় যে সালফারের রুগীরা হাওয়ার মধ্যে তারা প্রাসাদ নির্মাণ করে, কিন্তু এটার কোনো বাস্তবতা নেই। তারা গোসল করতে অপছন্দ করে। এটা আমরা সবাই জানি যে সালফারের রুগীরা সাধারণত গোসল করতে চায় না। ডাক্তার কেন্ট বলেন, সালফারের রুগীরা প্রথম দিন খুব ময়লা পোশাক পরে আপনার কাছে আসবে। যখন কোনো সালফারের রুগী আপনার কাছে আসবে তখন তারা ময়লা কাপড় চোপড় পরে আপনার কাছে আসবে। তখন যদি তার অন্যান্য লক্ষণ অনুযায়ী সালফার নির্বাচিত হয় আর তাকে সালফার দেওয়া হয়, তখন দেখা যাবে যে পরের ভিজিটে সে পরিষ্কার কাপড় পরে আসবে। যখন তার লক্ষণ অনুযায়ী তাকে সালফার দেওয়া হবে তখন দেখা যাবে যে পরের ভিজিটে সে পরিষ্কার কাপড় পরে আপনার কাছে আসছে। তখন বুঝতে হবে যে ওষুধ কাজ করতেছে। তখন তাকে প্লাসিবো দিয়ে ছেড়ে দিতে হবে, মানে তাকে তখন প্লাসিবো দিতে হবে। সালফারের রুগীর আপনার কাছে আসে আর সে খুব ময়লা কাপড় পরে আসে, তার অন্যান্য লক্ষণ অনুযায়ী যদি সে সালফার নির্বাচিত হয় তখন সালফার দিলে দেখা যাবে যে সালফার কাজ করতেছে কি করতেছে না। এটা আপনি বুঝতে পারবেন যে পর ভিজিটে সে পরিষ্কার কাপড় পরে আসবে। এটা আমার কথা না, এটা ডাক্তার কেন্টের কথা। ডাক্তার কেন্টের ম্যাথমেটিকাতে আপনি সালফারের চ্যাপ্টারে যায় এটা দেখতে পারেন। ঠিক আছে, এমন কে ময়লা কাপড় পরে আসবে না আসবে এটা আপনি লক্ষণ নিলে তখন বুঝতে পারবেন। ডাক্তার এলএম খান স্যারের বইয়ে একটা কেস দেওয়া আছে। ওনার কাছে একজন এয়ারপোর্টের একজন উচ্চপদস্থ একজন কর্মকর্তা আসছে। ওনার একটা সমস্যা নিয়ে আসছে, ওই সমস্যাটা আমার মনে নেই এখন কী সমস্যা নিয়ে আসছে। ওনার মানে অনেক অন্যান্য ডাক্তারদের কাছে অনেক চিকিৎসা নিচ্ছে, কোনো উপকার পাননি। ডাক্তার এলএম খান স্যার শুধু একটা লক্ষণের উপর ওনাকে সালফার দিছে যে উনি এত উচ্চপদস্থ একজন কর্মকর্তা হওয়া সত্ত্বেও তার জামাটা ছিল ময়লা, যার কয়েক লাখ টাকা স্যালারি। এত উচ্চপদস্থ একজন কর্মকর্তার জামা পরিষ্কার থাকবে এটা তো স্বাভাবিক। যখন তার জামাটা দেখছে যে অপরিষ্কার, এই লক্ষণের উপর তাকে সালফার দিয়েছেন। সালফার দেওয়ার পর উনি আরোগ্য হয়েছেন। আচ্ছা, গোসল করতে অপছন্দ করে এর প্রধান ওষুধগুলো হলো সালফার, এন্টিমক্রুড, ক্যাপসিকাম, অ্যামন কার্ব। সাধারণত সালফার, এন্টিমক্রুড, ক্যাপসিকাম, অ্যামন কার্বের রোগীরা গোসল করতে অপছন্দ করে। সালফারের শিশুদের উদ্রামে ব্যথা থাকে না, কিন্তু কোষ্ঠকাঠিন্যে প্রচণ্ড ব্যথা থাকে। অ্যালেন্সকিন ওটা লেখা আছে সালফারের শিশুদের উদ্রামে ব্যথা থাকে না, মানে তাদের যখন উদ্রাময় দেখা দেয়, এটা হলো সালফারের রুগীদের। সালফারের রুগীদের উদ্রামে কোনো ব্যথা থাকে না, কিন্তু কোষ্ঠকাঠিন্যে তাদের প্রচণ্ড ব্যথা হয়। এই জন্য তারা মলত্যাগ করতে চায় না, মলত্যাগের সময় কান্না করে। তো অ্যালেন্সকিন ওটা যদি আপনি দেখেন এটাতে কিন্তু সুন্দরভাবে লেখা আছে এটা, যে সালফারের শিশুরা যখন উদ্রামে ভোগে তখন তাদের কোনো অভিযোগ থাকে না, কিন্তু যখন তাদের কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, অর্থাৎ তাদের উদ্রামে ভালো হয়ে যখন কোষ্ঠকাঠিন্য দেখা দেয় তখন তাদের প্রচণ্ড ব্যথা থাকে। তখন তারা মলত্যাগ করতে চায় না, কারণ মলত্যাগ করলে তাদের ব্যথা হবে, এই জন্য তারা মলত্যাগ করতে চায় না। আর যখন মলত্যাগ করে তখন তারা কান্না করে, কারণ তাদের ব্যথা হয়। অ্যানহালোনিয়াম, যে সকল শিশুদের সময়ের প্রতি ধারণা থাকে না এবং চোখের সামনে উজ্জ্বল আলো, চলমান রঙিন বস্তু দেখে, তাদের জন্য অ্যানহালোনিয়াম ভালো কাজ করে। যে সকল শিশুদের সময়ের প্রতি ধারণা থাকে না, মানে সে সকালকে সকাল বলতে পারে না, মানে সকাল হয়েছে না বিকাল হয়েছে সে বলতে পারে না, সময়ের প্রতি তার কোনো ধারণা নেই, এবং তারা চোখের সামনে উজ্জ্বল আলো দেখে। সে যদি বলে যে আমার সামনে বা আমার চোখের সামনে রঙিন বস্তু দেখি, বা চলমান কোনো রঙিন বস্তু তার চোখের সামনে দিয়ে যাচ্ছে, এমন কিছু দেখে, তাদের জন্য অ্যানহালোনিয়াম ভালো কাজ করবে। অ্যানহালোনিয়াম এবং ক্যানাবিস ইন্ডিকা উভয় ঔষধি সময় এবং স্থান সম্পর্কে কোনো ধারণা থাকে না। অ্যানহালোনিয়াম এবং ক্যানাবিস ইন্ডিকা উভয় ওষুধের রোগীদের সময়ের প্রতি এবং স্থান সম্পর্কে কোনো ধারণা থাকে না। যেমন পরীক্ষার হলে বসে অন্য কিছুতে মনোনিবেশ করে, মানে তারা পরীক্ষার হলে বসে অন্য কিছু নিয়ে চিন্তা করতে থাকে, তার যে সময় চলে যাচ্ছে তার কোনো খবর থাকে না। আবার রাস্তা পারাপারের সময় তারা ঠিক করতে পারে না গাড়িটা কত দূর আছে, সে কি রাস্তা পার হবে না অপেক্ষা করবে। এই ধরনের সে ইয়াটা ঠিক করতে পারে না যে তার কি করা উচিত।
অর্থাৎ স্থান এবং সময় সম্পর্কে তাদের সঠিক কোনো ধারণা থাকে না। কিন্তু অ্যানহেলোনিয়াম এবং ক্যানাবিস ইন্ডিকার মধ্যে পার্থক্য হলো অ্যানহেলোনিয়াম চোখের সামনে উজ্জ্বল আলো, চলমান রঙিন বস্তু দেখে। চোখের সামনে উজ্জ্বল আলো এবং চলমান রঙিন বস্তু দেখা এটা অ্যানহেলোনিয়ামের একটা গুরুত্বপূর্ণ সিমটম। আর ক্যানাবিস ইন্ডিকার রোগীরা প্রচুর কথা বলে এবং হাসে এবং হতাশায় ভোগে এবং সব কিছু ভুলে যায়। যদি কোনো শিশুর সময়ের এবং স্থান সম্পর্কে তার সঠিক কোনো ধারণা না থাকে, মানে সে রাস্তা পার হইতে গেছে, গাড়ি এসে পড়তেছে, সে রাস্তা পার হয়ে যেতেছে, মানে সে বুঝতে পারে না যে তার কি পার হওয়া উচিত কি উচিত না, এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। এর সাথে যদি সে তার চোখের সামনে রঙিন কোনো বস্তু দেখে, উজ্জ্বল আলো দেখে, তাহলে তার ওষুধ হবে অ্যানহেলোনিয়াম। আর কোনো শিশু যদি সময়ের প্রতি বা স্থানের প্রতি তার ধারণা না থাকে, এর সাথে সে প্রচুর কথা বলে, হাসে বা হতাশায় ভুগে এবং সব কিছু ভুলে যায়, তাহলে তার ওষুধ হবে ক্যানাবিস ইন্ডিকা। আমরা কিন্তু জানি যে প্রচুর কথা বলে শুধুমাত্র ল্যাকেসিস। আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আলোচনা করব যে কোন কোন ওষুধের কখন বাচালতা দেখা দেয়, মানে কখন কে বেশি কথা বলে। শুধু ল্যাকেসিস না, আরও অনেক ওষুধ আছে, এগুলো নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা হবে। প্রচুর কথা বলে বাস ল্যাকেসিস, এটা কিন্তু ঠিক না। ক্যানাবিস ইন্ডিকা রোগীরাও কিন্তু প্রচুর কথা বলে। জেরোফিলাম। যে সকল শিশুরা পড়ালেখায় মনোনিবেশ করতে পারে না, নাম ভুলে যায়, প্রথমে শব্দের শেষ অক্ষর লেখে এবং সাধারণ শব্দের বানান ভুলে যায়, তাদের জন্য জেরোফিলাম ভালো কাজ করে। যে সকল শিশুরা পড়ালেখায় মনোনিবেশ করতে পারে না, নাম ভুলে যায়, প্রথমে শব্দের শেষ অক্ষর লেখে এবং সাধারণ শব্দের বানান ভুলে যায়, তাদের জন্য জেরোফিলাম ভালো কাজ করে। আচ্ছা, গত ক্লাসে আমরা বলছিলাম যে 3 অক্ষর শব্দ বানান করে পড়তে পারে না, কোন মেডিসিন? মেডোরিনাম। আচ্ছা, মিউট করেন। আর কেউ বলেন? জি স্যার, মেডোরিনাম স্যার। ঠিক আছে, ম্যাডোরিনাম। ম্যাডোরিনামের শিশুরা 3 অক্ষরের শব্দ বানান করে পড়তে পারে না, মানে তারা বানানের ক্ষেত্রে খুবই দুর্বল থাকে। আচ্ছা, নিজের লেখা নিজেই পড়তে পারে না, কোন ওষুধ? লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম স্যার। আর কেউ? তাহলে গত ক্লাসটা দুইজনই ভালো করে পড়ছেন না? লাইকো। হ্যাঁ, লাইকোপোডিয়াম। তাহলে আমাদের এই সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যগুলো এটা মনে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা ওষুধ নির্বাচন করার ক্ষেত্রে অনেক দূর আগায় যেতে পারবো। আমি যে একটা ভিডিও দিয়েছিলাম যে রাজন শঙ্করের একটা কেসে আপনি 9টা সাইড দিয়ে ঢুকতে পারবেন, যেটা ওমর ফারুক ভাই একটু আগে প্রশ্ন করছিলেন যে আমরা রুগী থেকে কিভাবে ওষুধে ঢুকবো। এটা কিন্তু আমাদের ওই 9টার ভিতরে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। এগুলো আর কি বুঝাইতে গেলে 9টা বুঝাইতে গেলে আমার রেপার্টরি ক্লাস ছাড়া সম্ভব না, কারণ এটা রেপার্টরি দিয়ে বুঝাইতে হবে। এই জন্য এক একটা রুগীর ক্ষেত্রে আমরা এক এক দিক থেকে ঢুকতে হবে। সব রুগী এসে আপনাকে একটা ওষুধের যে 4 কথা আছে বা মেন সিমটমগুলো আছে এগুলো বলবে না। দেখা যাবে যে পালসিটিলা হইতেছে, কিন্তু তার মধ্যে আপনার পালসিটিলার মূল লক্ষণগুলো নাই, কিন্তু পালসিটিলা এমন একটা পিকুয়ারের সিমটম বলতেছে, ওই সিমটম দিয়ে আপনাকে ঢুকতে হবে যে সে পালসিটিলার। এই জন্য এই সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যগুলো যখন আমরা মনে রাখবো বা এগুলো আমাদের আয়ত্তে নিয়ে আসবো, তখন আমাদের কিন্তু কেস সমাধান করা অনেক সহজ হয়ে যাবে। অনেক সময় আমরা রুগী দেখে আমরা ওষুধ নির্বাচন করতে পারবো। এমন পর্যবেক্ষণ লক্ষণ নিয়ে আমার অনেক কাজ আছে বা করতেছি, যেগুলো আপনার রুগী দেখে আপনি ওষুধ নির্বাচন করে ফেলতে পারবেন। আমরা যখন কেস টেকিং নিয়ে সম্পূর্ণ আলোচনা করব, পুরোপুরি কেস টেকিং নিয়ে, তখন আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওয়েটিং রুমে বসে আছে, তার আচরণ দেখে আপনি অনেক সময় ওষুধের কাছাকাছি চলে যেতে পারবেন। এমন কিছু সিমটম ইনশাল্লাহ বলবো। এটা ক্লিনিক্যাল টিপস। শিশুদের শীর্ণতার সাথে দুধ সহ্য না হলে ওলিয়াম জ্যাকোরিস ভালো কাজ করে। শিশুদের শীর্ণতার সাথে দুধ সহ্য না হলে ওলিয়াম জ্যাকোরিস ভালো কাজ করে। যদি কোনো শিশুর শীর্ণ হয়ে যায়, শুকায় যায়, যে কোনো পিতামাতা এসে বলে যে আমার শিশুরা দিনে দিন শুকায় যেতেছে, শীর্ণ হয়ে যেতেছে, এখন যদি আপনি জানতে পারেন যে সে দুধ খাইতে পারে না, দুধ খাইলে তার বদহজম হয় বা দুধে খেলে তার সমস্যা হয়, তাহলে তার ওষুধ হবে ওলিয়াম জ্যাকোরিস। ওলিয়াম জ্যাকোরিসকে বলা হয় হোমিওপ্যাথিক চর্বি উৎপাদনকারী ওষুধ।
উইলিয়াম জ্যাকুলিসকে বলা হয় হোমিওপ্যাথিক চর্বি উৎপাদনকারী ওষুধ। খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন যে হোমিওপ্যাথিতে চর্বি উৎপাদন করে। এটা কিন্তু কড লিভার ওয়েল থেকে তৈরি করা হয়েছে, মানে মাছের তেল থেকে তৈরি করা হয়েছে, সামুদ্রিক মাছের তেল থেকে। মানুষের জন্য প্রয়োজনীয় একটা তেল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার সাধারণত যারা চিকন অনেকে স্বাস্থ্যবান হতে চায় তাদের ক্ষেত্রে কি এই মেডিসিনটা দেওয়া যাবে স্যার? হ্যাঁ, দেওয়া যাবে। মাদার টিংচার দিতে পারেন, সাথে ধাতুগত ঔষধ অবশ্যই দিতে হবে। কারণ কী কারণে সে শীর্ণ হয়ে যাচ্ছে বা শীর্ণ, যেমন টিউবারকুলার রুগীরা কিন্তু সাধারণত শীর্ণ হয়। এর পাশাপাশি আপনি উইলিয়াম জ্যাকুলিস অ্যাসিলি দিতে পারেন। জি স্যার। এটার একটা ক্লিনিক্যাল টিপস বলে দিই, এটা হয়তো আমাদের ক্লাসে নাই। ডাক্তার বার্নেটের একটা ক্লিনিক্যাল টিপস আছে, হয়তো আছে কিনা আমার মনে নেই ক্লাসে, তারপর বলে রাখি যদি না থাকে। ডাক্তার বার্নেট বলছেন যাদের ওজন কোনোভাবে বৃদ্ধি পায় না, আপনি তার ধাতুগত ওষুধ দিলেন, সব কিছু দিলেন, কোনোভাবে তার ওজন বৃদ্ধি পেতেছে না, তাহলে তাকে আপনি 15 দিন পর পর বেসিলিনামের একটা ডোজ দিবেন 1 ml। আর তাকে মাদার টিংচার দিবেন হলো হাইড্রাস্টিস্ক্যান 3 বার দিবেন 10 ফোঁটা করে। আর মাঝে মাঝে 15 দিন পর পর বেসিলিনামের 1 ml একটা ডোজ করে দিবেন। তাহলে দেখবেন যে তার স্বাস্থ্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা কিন্তু ডাক্তার বার্নেটের ক্লিনিক্যাল টিপস। আমি নিজে এটা প্রয়োগ করছি। যেমন আমাদের বাসায় একজন মহিলা আছে, মানে ওনার কেজি মানে 50 কেজি ওনার। উনি বলছে যে উনি অনেক ওষুধ খাইছে, কোনোভাবে তার ওজন বৃদ্ধি পায় না, কিন্তু আমি এটা দেওয়ার পর দেখা গেছে 1-2 কেজি বৃদ্ধি পাইছি না। এটা আপনারা দিয়ে দেখতে পারেন। বেসিলিনাম 1 ml আর হাইড্রাস্টিস্ক্যান মাদার টিংচার 10 ফোঁটা করে 3 বার। একুইট হুপিং কাশির সাথে বুকে ক্ষতকর ব্যথায় বিশেষ করে শীর্ণ শিশুদের কেসে উইলিয়াম জ্যাকুলিস ভালো কাজ করে। একুইট হুপিং কাশির সাথে বুকে ক্ষতকর ব্যথায় বিশেষ করে শীর্ণ শিশুদের কেসে উইলিয়াম জ্যাকুলিস অ্যাসিলি ভালো কাজ করে। যদি কারো হুপিং কাশি দেখা দেয়, হুপিং কাশির সাথে বুক ব্যথা করে, এর সাথে যদি সে শীর্ণ হয়, তাহলে তার ওষুধ হবে উইলিয়াম জ্যাকুলিস অ্যাসিলি। একটা ক্লিনিক্যাল টিপস, আলফালফার শিশুরা শীর্ণ হয় কিন্তু তাদের মধ্যে ক্ষুধা মন্দা দেখা দেয়, কিন্তু মিষ্টি জাতীয় খাবারের জন্য ক্ষুধা থাকে। যদি কেউ শীর্ণ হয়ে যায়, এর সাথে যদি তার ক্ষুধা মন্দা দেখা দেয়, সে খায় না ঠিক মতন, কারণ তার রুচি নাই, তার ক্ষুধা মন্দার সমস্যা আছে, এর সাথে সে শীর্ণ হয়। কিন্তু সে যদি বলে যে আমি শুধু মিষ্টি জাতীয় খাবার খাই বা মিষ্টি জাতীয় খাবার খেতে আমার ভালো লাগে, তাহলে তার ওষুধ হবে আলফালফা। তাদের মধ্যে দুধ না সহ্য হওয়ার এই লক্ষণটি নাই। যেমন উইলিয়াম জ্যাকুলিসের শীর্ণ হওয়ার সাথে তাদের দুধ সহ্য হয় না, কিন্তু আলফাতে এই লক্ষণটা নাই যে তার দুধ সহ্য হয় না। তাদের থাকে হলো শীর্ণতার সাথে ক্ষুধামন্দা, কিন্তু মিষ্টি জাতীয় খাবারের জন্য তাদের আকাঙ্ক্ষা থাকে। অনেকে কিন্তু তাদেরকে আলফালফা দেয় কিন্তু লক্ষণ ছাড়াই। আমরা যদি লক্ষণ অনুযায়ী দিই তাহলে কিন্তু আমাদের কাজটা আরও বেশি হবে বা আমরা নিশ্চিন্তে ওষুধটা দিতে পারবো। আলফালফার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে শীর্ণতার সাথে ক্ষুধামন্দা দেখা দেয় এবং মিষ্টি জাতীয় খাবারের প্রতি তাদের আগ্রহ থাকে বা তাদের আকাঙ্ক্ষা থাকে। শিশুদের শীর্ণতার সাথে যদি ক্ষুধামন্দা দেখা দেয় কিন্তু মিষ্টি জাতীয় খাবারের জন্য ক্ষুধা থাকে, যেমন মিষ্টি, চকলেট ইত্যাদি যে সকল মিষ্টি জাতীয় খাবার আছে, তাহলে আলফালফা ভালো কাজ করবে। যদি চর্বি সহ্য না হয় তাহলে ফেলটোরি ভালো কাজ করে, বিশেষ করে 3 মাস থেকে 2 বছরের শিশুদের কেসে। ডাক্তার ফারুক জে মাস্টার বলেন যে সকল শিশু 3 থেকে 2 বছরের, তাদের যদি চর্বি সহ্য না হয়, চর্বি খেলে তাদের পেটের সমস্যা হয় বা অন্য কোনো সমস্যা হয়, তাহলে তাদের জন্য ফেলটোরি ভালো কাজ করবে। শিশুদের যে কোনো কেসে যদি খিটখিটে ভাব, নিস্তেজ ভাব, কাশি, নাক দিয়ে সর্দি জ্বরে, জিহ্বা সাদা থাকে এবং হাত গরম থাকে, তাহলে ওসিমাম সেন্টাম 200 ভালো কাজ করে। শিশুদের যে কোনো কেসে যদি খিটখিটে ভাব, নিস্তেজ ভাব, কাশি, নাক দিয়ে সর্দি জ্বরা, জিহ্বা সাদা থাকা এবং হাত গরম থাকা, এই লক্ষণগুলো থাকে, তাহলে তার জন্য ওসিমাম স্যাংটাম 200 ভালো কাজ করে। নাক ভূমিকার শিশুরা তাদের নাকে 1 ফোঁটা সর্দিও সহ্য করতে পারে না। নাক ভূমিকার শিশুরা তাদের নাকে 1 ফোঁটা সর্দিও সহ্য করতে পারে না, মানে তাদের নাকে যদি একটু সর্দি দেখা দেয় তাহলে তারা অস্থির হয়ে যায়, তাদের মধ্যে খিটখিটে ভাব দেখা দেয়, তারা অন্যের সাহায্য চায় না। নাক ভূমিকার একটা গুরুত্বপূর্ণ সিমটম হলো তারা কিন্তু অন্যের সাহায্য চায় না, সে হয় স্বাধীন প্রিয়, মানে তারা তাদের নিজের উপর নির্ভরশীল হয়।
মানে তাদের কোনো লেখা ভুল হলে তারা সেটা ছিঁড়ে ফেলে, মানে একটা অক্ষর ভুল হয়েছে সে পুরো পৃষ্ঠাটাই ছিঁড়ে ফেলবে, মানে তারা একটা ভুলও সহ্য করতে পারে না। এখন আমরা মেরাসমাস নিয়ে আলোচনা করব বা অপুষ্ট শিশুদের বিষয় নিয়ে আলোচনা করব। মেরাসমাস বা অপুষ্ট শিশুদের কেসে অ্যাব্রোটেনাম, ইথুজা, এন্টিমক্রুড, ব্রাইটাকাপ, ক্যালকিরাকাপ, সিনা, আয়োডিয়াম, নেট্টামিউর, পেট্রোলিয়াম, সারসাফেইলাস, স্যালিসিয়া এবং সালফার ভালো কাজ করে। এই ওষুধগুলো মেরাসমাস বা অপুষ্ট শিশুদের কেসে ভালো কাজ করবে। দুইটা ওষুধ কিন্তু আর আগে বললাম যে ওলিয়াম জ্যাকুরিস এবং আলফালফা, আর বাকি এই ওষুধগুলো অপুষ্ট শিশুদের কাছে খুব ভালো কাজ করবে। অ্যাব্রোটেনাম, অ্যাব্রোটেনাম শিশুদের মেরাসমাসে খুব ভালো কাজ করে, অর্থাৎ ওষুধের অপুষ্ট শিশুদের কাছে অ্যাব্রোটেনাম খুব ভালো কাজ করে। তাদের চেহারা বিদ্যুতের ন্যায় ফ্যাকাশে এবং কুচকানো থাকে, তাদের চেহারাটা থেকে বিদ্যুতের ন্যায়, তাদের দেখলে মনে হয় যে তারা বৃদ্ধ, তারা হয় ফ্যাকাশে এবং তাদের চামড়া কুচকানো থাকে। তাদেরকে দেখতে দুর্বল, কুচকানো চামড়া, শীর্ণ এবং বিষণ্ণ দেখায়। তাদের শীর্ণতা নিম্নাঙ্গে বেশি দেখা দেয়, অর্থাৎ তাদের নিচের অংশে শীর্ণতাটা বেশি দেখা দেয়। তাদের রাক্ষসে ক্ষুধা থাকা সত্ত্বেও শীর্ণতা দেখা দেয়। তারা প্রচুর খায় কিন্তু তারপর তারা শীর্ণ থাকে। তাদের মধ্যে এতই অবসাদভাব দেখা দেয় যে তারা তাদের মাথাটাও সোজা করে রাখতে পারে না, মানে তাদের দুর্বলতার কারণে তারা মাথাটাও সোজা করে রাখতে পারে না। কোষ্ঠকাঠিন্য ও উদ্রাময় পর্যায়ক্রমে দেখা দেয়, মানে তাদের কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে উদ্রাময় দেখা দেয়, আবার উদ্রাময় ভালো হয়ে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। খাবার হজম না হয়ে প্রায় অবিকৃত অবস্থায় মলের সাথে বের হয়ে আসে, তারা যেটা খায় সেটা হজম না হয়ে অবিকৃত অবস্থায় মলের সাথে বের হয়ে আসে। তাদের স্পর্শে জ্বলন্ত ব্যথার সাথে অর্শ বাহিরে বের হয়ে আসে, মানে তারা যখন মলত্যাগ করে তখন তাদের অর্শটা বের হয়ে আসে, এর সাথে তাদের স্পর্শে জ্বালাকর ব্যথা দেখা দেয়। তাদের নাভি থেকে রক্ত নির্গত হয় এবং তাতে আর্দ্রতা দেখা দেয়। তাদের নাভি থেকে রক্ত নির্গত হয় এবং সবসময় একটা ভেজা ভাব থাকে। পেটের প্রসারণ, স্টোমাকে ক্রমাগত ব্যথা যা শিশুকে খিটখিটে, ক্রোধী এবং হতাশাগ্রস্ত করে তোলে। তাদের সবসময় পেটটা ফুলা থাকে, প্রসারিত হয়ে থাকে। তাদের স্টোমাকে একটা ব্যথা থাকে যার ফলে শিশু সবসময় খিটখিটে থাকে, ক্রোধী থাকে, মানে রাগান্বিত থাকে এবং হতাশাগ্রস্ত থাকে। তারা উগ্র, অমানবিক, নির্দয়, নিষ্ঠুর কোনো কাজ করতে পছন্দ করে, মানে তারা উগ্র, অমানবিক, নির্দয় মানে নিষ্ঠুর কোনো কাজ করতে তারা পছন্দ করে। শরীরের বিভিন্ন অংশে বেদনাদায়ক প্রদাহজনিত রিউমেটিক ফুলাসহ এক ধরনের হ্যাপাটিক ফিভার দেখা দেয়, মানে তাদের হ্যাপাটিক ফিভার হলো মানে সারাদিনের মধ্যে একবার জ্বরটা খুব বেশি দেখা দেয়, আবার কমে যায়, আবার বেশি দেখা দেয়, আবার কমে যায়। মানে তাদের রিউমেটিক ব্যথার সাথে, মানে বাতের ব্যথার সাথে হ্যাপাটিক ফিভার দেখা দেয়। তাদের চামড়া হয় থলথলে এবং তা বাজ হয়ে ঝুলতে থাকে, যেমন মানে যে ছবিটা দেখতেছেন এই ছবিটার মতন তাদের চামড়া হয় থলথলে, বাজ পড়ে যায় এবং ঝুলতে থাকে। ইথুজা সাইনাপিয়াম, ইথুজার শিশুদের শীর্ণতার সাথে স্তন পান করানোর পরপরই দুধের অত্যাধিক বমি হয়। ইথুজার শিশুদের শীর্ণতার সাথে স্তন পান করানোর পরপরই দুধের অত্যাধিক বমি হয়, মানে যদি কোনো শিশু শীর্ণ হয়ে যায়, শিশুর পিতামাতা যদি বলে যে দুধ পান করার পরেই তার অত্যাধিক বমি হয়, বমি করার পর, পায়খানা করার পর, আক্ষেপের পর ঘুম ঘুম ভাবের সাথে অবসন্নতা দেখা দেয়, তাহলে তার ওষুধ হবে ইথুজা। যদি দুধ পান করানোর পর বা স্তন পান করানোর পরপরই সে অত্যাধিক বমি করে, বমি করার পর তার মধ্যে একটা ঘুম ঘুম ভাবের সাথে অবসন্নতা দেখা দেয়, তাহলে আমরা তার জন্য ইথুজা চিন্তা করতে পারবো। তাদের পিপাসা সম্পূর্ণরূপে অনুপস্থিত থাকে, তাদের বমি করার সাথে কিন্তু তাদের কোনো পিপাসা থাকে না। তারাও দুর্বলতার কারণে মাথা সোজা করে রাখতে পারে না, এমন অনেক শিশু পাওয়া যায় যারা তাদের মাথাটা সোজা করে রাখতে পারে না, তখন কিন্তু লক্ষণ অনুযায়ী তাদেরকে ওষুধ দিতে হবে। যদি কোনো শিশু মাথা সোজা করে রাখতে না পারে, এর সাথে সে তার পিতামাতা যদি বলে যে স্তন পান করানোর পর সে প্রচুর দুধ জাতীয় বমি করে, এরপর তার মধ্যে একটা ঘুম ঘুম ভাব দেখা দেয় বা সে ঘুমা যায়, তার কোনো পিপাসা নেই, তখন আমরা তার জন্য ইথুজা চিন্তা করতে পারবো। দুধ সহ্য হয় না, যে কোনো দুধ বা দুগ্ধজাত বস্তু হজম করতে পারে না,
যা খাওয়ার পর বড় বড় চাপ চাপ দইয়ের মতো বমি হয়ে বের হয়ে আসে। এরপর ঝিমুনিভাবের সাথে দুর্বলতা দেখা দেয়। এটি ইথুজা নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি কারো দুধ সহ্য না হয়, যে কোনো দুধ বা দুগ্ধজাত বস্তু হজম করতে না পারে, যা খাওয়ার পর বড় বড় চাপ চাপ দইয়ের মতো বমি হয়ে বের হয়ে আসে, এরপর ঝিমুনিভাবের সাথে দুর্বলতা দেখা দেয়, তাহলে তার জন্য ইথুজা নির্বাচিত হবে। কারণ এগুলো হলো ইথুজা নির্বাচনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। এন্টিম ক্রুড। এন্টিম ক্রুডে খাবার ও পানীয় বমি হয় এবং পানি ন্যায় উদ্রাময় দেখা দেয়। তারা হয় অত্যন্ত খিটখিটে এবং রাগী। কোনো ধরনের স্পর্শ বা তার দিকে তাকিয়ে থাকা তারা সহ্য করতে পারে না। এটা কিন্তু এন্টিম ক্রুডে খুব গুরুত্বপূর্ণ সিমটম, যে তারা কোনো ধরনের স্পর্শ বা তার দিকে তাকিয়ে থাকা তারা সহ্য করতে পারে না। গোমরা মুখ, কারোর সাথে কথা বলতে চায় না, বা কেউ তার সাথে কথা বলুক সেও চায় না, মানে এটাও সে চায় না। গোমরা মুখ, কারোর সাথে কথা বলতে চায় না, বা কেউ তার সাথে কথা বলুক সে এটাও চায় না। আদর করলেই চটে যায়। ঠান্ডা পানিতে গোসল করার প্রতি অনীহা। শিশুকে ঠান্ডা পানিতে গোসল করালে বা শরীর ধুয়ে দিলে কান্না করে। যদি এন্টিম ক্রুডের শিশুদেরকে ঠান্ডা পানিতে গোসল করতে দেওয়া হয় বা তার শরীর ঠান্ডা পানি দিয়ে মুছে দেওয়া হয়, তাহলে সে কান্না করে। জিহ্বার উপর পুরু দুধের মতো সাদা প্রলেপ পড়ে, যা এই ওষুধের সবচেয়ে মূল্যবান লক্ষণ। আমরা সবাই জানি যে এন্টিম ক্রুডের শিশুদের জিহ্বায় দুধের ন্যায় মোটা প্রলেপ পড়ে। এটা এন্টিম ক্রুডের খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম। সিনা। সিনা শিশুদের মলদ্বারের চুলকানি, বিছানায় প্রস্রাব এবং মলে কৃমির উপস্থিতি দেখা যায়। সিনা শিশুদের মলদ্বারের চুলকানি, বিছানায় প্রস্রাব এবং মলে কৃমির উপস্থিতি দেখা যায় এবং তারা ক্রমাগত নাকে আঙ্গুল ঢুকায়। তারা হয় অত্যন্ত খিটখিটে, রাগী, বদমেজাজি, কোলে উঠে বেড়াতে চায় কিন্তু তাতেও শান্ত হয় না। গায়ে ছোঁয়া লাগাতে চায় না। কাছে কেউ আসুক তা সহ্য করতে পারে না। আদর পছন্দ করে না। অনেক কিছু চায় কিন্তু দিলে ছুঁড়ে ফেলে দেয়। যদি তাকে কিছু দেওয়া হয়, মানে সে অনেক কিছু চায়, যখন দেওয়া হয় সে সেটা ছুঁড়ে ফেলে দেয়। তাদের রাক্ষসী ক্ষুধা থাকে। পেট ভরে খাওয়ার কিছুক্ষণ পরেই আবার ক্ষুধা লাগে। মানে তার প্রচণ্ড ক্ষুধা থাকে, যেটাকে বলা হয় রাক্ষসী ক্ষুধা। সে পেট ভরে খাইছে, খাওয়ার কিছুক্ষণ পরেই তার আবার প্রচুর ক্ষুধা লাগে। মিষ্টি ও অন্যান্য জিনিস খেতে চায় কিন্তু মায়ের দুধ খেতে চায় না। তারা মিষ্টি ও অন্যান্য জিনিস খেতে চায় কিন্তু মায়ের দুধটা খেতে চায় না। আয়োডিয়াম। আয়োডিয়াম নির্দেশিত হয় যখন অত্যাধিক ক্ষুধা থাকে এবং শিশু ক্রমাগত খেতে চায় কিন্তু ভালো খাওয়া সত্ত্বেও দেহে মাংস লাগে না। আয়োডিয়ামের শিশুদেরও কিন্তু প্রচুর ক্ষুধা থাকে, তারা ক্রমাগত খেতে চায়। সিনানে তারাও কিন্তু প্রচুর খেতে চায় কিন্তু ভালো খাওয়া সত্ত্বেও তাদের শরীরে মাংস লাগে না। তারা প্রচুর খায়, খাওয়া সত্ত্বেও তাদের স্বাস্থ্য ভালো হয় না। খিদে পেলেই কষ্ট হয়, কয়েক ঘন্টা পর পর খেতে বাধ্য হয়। তাদের কষ্টটা হলো খিদা লাগা। খিদা লাগলেই তাদের কষ্ট শুরু হয়ে যায়। তারা কয়েক ঘন্টা পর পর খেতে চায়। না খেলে উদ্বিগ্ন, দুঃখিত মনোভাব প্রকাশ করে। মানে তাকে যদি খেতে না দেওয়া হয় তখন তারা উদ্বিগ্ন থাকে বা তাদের মধ্যে কষ্ট প্রকাশ পায়, যেন সে কিছুই খায়নি। কিছু খেতে থাকলে বা খাবার খাওয়ার পর অর্থাৎ পেট ভর্তি থাকলে আরাম বোধ করে। যখন তাদের পেটটা ভরা থাকে তখন তারা আরাম বোধ করে। এছাড়াও মেসেন্ট্রিক গ্রন্থিগুলির ফুলাভাব এবং শক্তভাব দেখা দেয়। মেসেন্ট্রিক গ্রন্থি হলো আমাদের পেটের ভিতরে থাকে এই গ্রন্থিগুলো, লার্জ ইন্টেস্টাইন এবং স্মল ইন্টেস্টাইনের সাথে এই গ্রন্থিগুলো থাকে। এই গ্রন্থিগুলিতে ফুলাভাব দেখা দেয় এবং শক্তভাব দেখা দেয়। ন্যাট্টামিউর। ন্যাট্টামিউরের শিশুদের শরীর ভীষণভাবে শুকিয়ে যায়, বিশেষ করে গলা এবং গাড়। ন্যাট্টামিউরের শিশুদের শরীর ভীষণভাবে শুকিয়ে যায়, বিশেষ করে গলা এবং গাড়। খাওয়া দাওয়া ভালোভাবে করা সত্ত্বেও দেহে মাংস লাগে না। মানে তাদের শীর্ণতাটা প্রথমে দেখা দেয় গলা এবং ঘাড়ে। তারা ভালোভাবে খাওয়া সত্ত্বেও তাদের শরীরে মাংস লাগে না। জিহ্বা মানচিত্রের ন্যায় থাকে। জঠোসা দেখা দেয়। রুটির প্রতি মারাত্মক বিতৃষ্ণা দেখা দেয় কিন্তু লবণ খাওয়ার প্রতি অত্যন্ত স্পৃহা দেখা দেয়। তারা রুটি খেতে চায় না কিন্তু লবণ খেতে চায়। লবণের জন্য তাদের প্রচণ্ড আকাঙ্ক্ষা দেখা দেয়। প্রচুর ঘাম, বুক দরফর এবং কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। তারা হয় খিটখিটে, কিছু বললে রেগে যায়, সামান্য কারণেই কাঁদতে থাকে, সামান্য ব্যাপারে ভীষণ রেগে যায়, বিশেষ করে আদর করলে বা সান্ত্বনা দিলে আরও বেশি রেগে যায়। যখন আপনার কাছে কোনো শীর্ণ বা শুকনো শিশুকে নিয়ে আসা হবে যে সে দিন দিন শুকায় যেতেছে,
বা অপুষ্টিতে ভুগতেছে। এর সাথে যদি আপনি দেখেন যে তার গলাটা তার শরীরের তুলনায় বেশি শুকনো বা শীর্ণ, সে রুটি পছন্দ করে না, কিন্তু লবণ প্রচণ্ড বেশি পছন্দ করে, তার বুক ধরফর করে, কোষ্ঠকাঠিন্য ভুগে, তার প্রচুর ঘাম হয়, সে খুবই খিটখিটে, কিছু বললে রেগে যায়, বিশেষ করে সান্ত্বনা দিলে সে আরও বেশি রেগে যায়, তাহলে তাকে আপনি ন্যাপটামিও দিতে পারবেন। পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম মেরাসমাসে বা অপুষ্ট শিশুদের কাছে নির্দেশিত হয় যখন শিশুরা অদ্ভুত ধরনের উদ্রাময়ের শিকার হয়। যখন কোনো অপুষ্ট বা শীর্ণ শিশু এই ধরনের উদ্রাময়ে ভুগবে, যে তার দিনের বেলায় শুধু উদ্রাময় হয়, রাতে উদ্রাময় বন্ধ থাকে, তাহলে আমরা তার জন্য পেট্রোলিয়াম নির্বাচন করতে পারবো। তার অন্যান্য লক্ষণগুলো হলো শিশুর নিঃশ্বাসে ও মলে রসুনের গন্ধ দেখা দেয়, মানে তাদের নিঃশ্বাস থেকে এবং মল থেকে রসুনের ন্যায় গন্ধ আসে। তাজা বাতাসের প্রতি ঘৃণা, মানে তারা তাজা বাতাসটা পছন্দ করে না, ফ্রেশ এয়ারটা পছন্দ করে না। তাদের শরীরে একজিমা দেখা দেয়, চর্মে ফাটল দেখা দেয় এবং রক্তপাত হওয়ার মারাত্মক প্রবণতা দেখা দেয়। তাদের একজিমা দেখা দেয়, চর্মে ফাটল দেখা দেয় এবং রক্তপাত হওয়ার মারাত্মক প্রবণতা দেখা দেয়। হাতের তালু এবং আঙ্গুলের আগা খসখসে ও ফাটা ফাটা থাকে। তাদের হাতের তালু এবং আঙ্গুলের আগাগুলো খসখসে থাকে এবং ফাটা ফাটা থাকে। ফসফরাস। ফসফরাস মেরাসমাসে নির্দেশিত হয় যখন শিশুরা বেশি লম্বা কিন্তু শীর্ণ থাকে। যে সকল শিশুরা লম্বা বেশি, মানে বয়সের তুলনায় লম্বা হয় এবং শীর্ণ হয়, তাদের পেটটা বড় থাকে, ফ্যাকাশে মোমযুক্ত মুখমণ্ডল থাকে, সূক্ষ্ম চোখের পাপড়ি, অর্থাৎ তাদের চোখের পাপড়িগুলো খুব সূক্ষ্ম থাকে এবং নরম চুল থাকে, তাদের ঘন ঘন পানির ন্যায় উদ্রামে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা দেয়, হাড়ের রোগ দেখা দেয় এবং বরফের ন্যায় ঠান্ডা পানির প্রতি তীব্র আকাঙ্ক্ষা দেখা দেয়। তাদের জন্য আমরা ফসফরাস নির্বাচন করতে পারবো। ফসফরাসের উদ্রাময়টা কিন্তু দিনরাত সবসময় দেখা দেয়। আমরা বলছিলাম যে যারা ক্রনিক উদ্রাময়ে ভোগে, যে কোনোভাবেই তাদের উদ্রাময় আরোগ্য হচ্ছে না, দীর্ঘদিন যাবৎ সে উদ্রাময়ে ভুগতেছে, ডাক্তার হেনিম্যানের মতে তাদের জন্য ফসফরাস খুব ভালো কাজ করবে। আর কোনো শিশু যদি শীর্ণতার সাথে উদ্রাময়ে ভোগে, তার পেটটা বড় থাকে, তার চোখের পাপড়িগুলো খুব সূক্ষ্ম হয়, আমরা বলছিলাম যে ফসফরাস রোগীরা হয় খুবই আকর্ষণীয়, তাদের চোখগুলো খুব সুন্দর থাকে, তাদের জন্য কিন্তু ফসফরাস খুব ভালো কাজ করবে। আর ফসফরাসের একটা গুরুত্বপূর্ণ সিমটম হলো তারা বরফ এনে ঠান্ডা পানি খেতে চায়, এটা শীতকালে হোক বা গরমকালে হোক। সারসাফেইলা। সারসাফেইলা সাধারণত মেরাসমাসের খুব মারাত্মক অবস্থায় নির্বাচিত হয়। যখন শিশুরা একবারে মারাত্মকভাবে অপুষ্টিতে ভুগবে, তখন তার জন্য সারসাফেইলা সাধারণত নির্বাচিত হয়। যখন মারাত্মক ক্ষীণতা, শরীর দারুণভাবে শুকিয়ে গিয়ে চামড়া কুঁচকে যায় বা বাজবাজ হয়ে ঝুলে পড়ে, মুখমণ্ডল বুরুদের মতো দেখায়, পেট ফুলে যায়, জিহ্বা এবং মুখে উদ্বেগ দেখা দেয়, যৌনাঙ্গে দুর্গন্ধযুক্ত ঘাম, প্রস্রাব করার আগে অস্থিরতা, প্রস্রাবে বালুকণার মতো পদার্থ থাকে, ডায়াপারে বালি লেগে থাকে, অর্থাৎ প্রস্রাব করার পর তাদের ডায়াপারে দেখা যায় যে বালুকণা। প্রস্রাব করার আগে এবং প্রস্রাবের সময় শিশু কেকিয়ে কেঁদে ওঠে, তখন তার জন্য সারসাফেইলা নির্বাচিত হবে। যদি কোনো শিশু মারাত্মকভাবে অপুষ্টিতে ভুগে, এর সাথে যদি তার চামড়াগুলো একবারে ঝুলে পড়ে, কুঁচকে যায়, বাস পড়ে যায়, তাদেরকে বুড়োদের মতো দেখায়, তাদের জিহ্বা এবং মুখে উদ্বেগ দেখা দেয়, তাদের যৌনাঙ্গে ঘাম হয়, প্রস্রাব করার আগে অস্থিরতা দেখা দেয়, প্রস্রাবের সাথে বালুকণা যায়, সেটা আমরা যদি দেখি যে ডায়াপারে তাদের বালুকণা লেগে থাকে, আর প্রস্রাব করার আগে এবং প্রস্রাবের সময় শিশু মানে চিৎকার করে কাঁদতে থাকে বা কেক কেক করে কেঁদে ওঠে, তাহলে তার ওষুধ হবে সারসাফেইলা। সাইলেশিয়া। সাইলেশিয়া স্নায়বিক খিটখিটে ভীতু শিশুদের ক্ষেত্রে নির্দেশিত হয়, যাদের সর্বত্র ক্ষীণতা দেখা দেওয়া সত্ত্বেও মাথাটি অত্যন্ত বড় থাকে। অর্থাৎ সাইলেশিয়ার শিশুদের সম্পূর্ণ শরীর ক্ষীণ থাকে কিন্তু মাথাটা বড় থাকে, তারা খুব খিটখিটে থাকে, ভীতু থাকে, তাদের সর্বত্র অপুষ্টির অভাব দেখা দেয়, মায়ের দুধের প্রতি অত্যাধিক ঘৃণাও লক্ষ্য করা যায়, মানে তারা ক্ষীণ কিন্তু তারপর তারা মায়ের দুধ, বুকের দুধ খেতে চায় না, তাদের মাথায় প্রচুর ঘাম হয়, মাথায় সবচেয়ে বেশি ঘাম হয় ক্যালকিয়া কার্ভে, ক্যালকিয়া কার্ভের পর সাইলেশিয়া। কোনো কিছু দিয়ে মাথা গরম করে রাখতে হয়, তাদের মাথায় প্রচুর ঘাম হওয়া সত্ত্বেও কিন্তু তারা মাথাটা ডেকে রাখতে চায়।
তলপেট ফুলে থাকে, পায়ের গোড়ালি দুর্বল থাকে এবং শিশু দেরিতে হাঁটতে শিখে। এই ধরনের শিশুদের অপুষ্টির কেসে স্যালিসিয়া খুব ভালো কাজ করবে। আমাদেরকে মনে রাখতে হবে যে স্যালিসিয়ার শিশুদের মাথাটা বড় থাকে কিন্তু শরীর শীর্ণ থাকে। সালফার, সালফারের শিশুদের চর্ম শুষ্ক, কর্কশ এবং কুঁচকে যায় এবং শিশুটিকে বিদ্যুতের মতো দেখায়। একজিমা, চুলকানি, উদ্বেদ, গ্রন্থিগুলোর বৃদ্ধি, মারাত্মক কোষ্ঠকাঠিন্য এবং ক্রমাগত উদ্রাময়, কখনো ভুলতে না পারা বমি ভাব দেখা দেয়। ময়লা এবং নোংরা থাকে, এমন কুরুচিপূর্ণ কথা বলে যা শুধুমাত্র সালফারকে নির্দেশ করে। অর্থাৎ সালফারের শিশুদের শীর্ণতার সাথে চর্মের সমস্যা দেখা দেয়। তাদের চর্মটা থেকে শুষ্ক, কর্কশ, কুঁচকে যায়, তাদের চর্মে একজিমা দেখা দেয়, চুলকানি দেখা দেয়, উদ্বেগ দেখা দেয়, তাদের গ্রন্থিগুলো ফুলে যায়, তারা মারাত্মক কোষ্ঠকাঠিন্য ভোগে এবং ক্রমাগত উদ্রাময় দেখা দেয়। অর্থাৎ তাদের কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, আবার উদ্রাময় দেখা দেয়। তাদের সবসময় একটা বমি ভাব লেগে থাকে, যেটা সে ভুলতে পারে না। তারা ময়লা এবং নোংরা থাকে এবং খুব কুরুচিপূর্ণ কথা বলে। এগুলো হলো সালফারের নির্দেশক লক্ষণ। ক্লিনিক্যাল টিপস: ইনফ্যান্ট শিশুদেরকে সিদ্ধ করা দুধ খাওয়ানোর ফলে উদ্রাময় দেখা দিলে সিপিয়া ভালো কাজ করে। ইনফ্যান্ট শিশুদেরকে সিদ্ধ করা দুধ খাওয়ানোর ফলে উদ্রাময় দেখা দিলে সিপিয়া ভালো কাজ করে। যদি কোনো ইনফ্যান্ট শিশুদেরকে সিদ্ধ করা দুধ খাওয়ানোর ফলে উদ্রাময় দেখা দিলে সিপিয়া ভালো কাজ করে। যে সে মায়ের বুকে দুধ পাচ্ছে না, এখন তাকে যে গরুর দুধ দেয় না, সিদ্ধ করে খাওয়ানোর ফলে যদি উদ্রাময় দেখা দেয়, তাহলে তার জন্য সিপিয়া ভালো কাজ করবে। বরিক ম্যাথমেটিকাতে লেখা আছে ইনফ্যান্ট ডায়রিয়া ওটস ফ্রম বয়েলড মিল্ক। ওটস ফ্রম বয়েলড মিল্ক, এটা কিন্তু বোল্ড অক্ষরে দেওয়া আছে বরিক ম্যাথমেটিকাতে। সিদ্ধ করা দুধ খাওয়ানোর ফলে উদ্রাময় দেখা দিলে সিপিয়া ভালো কাজ করে। এখন আমরা বিছানায় প্রস্রাবের সমস্যা নিয়ে আলোচনা করব। বেলাডোনার শিশুরা গভীর ঘুমের সময় সাধারণত মধ্যরাতের পর এবং সকালের দিকে বিছানায় প্রস্রাব করে দেয়। বেলাডোনার শিশুরা গভীর ঘুমের সময় সাধারণত মধ্যরাতের পর, তারা যখন গভীর ঘুমে থাকে মধ্যরাতের পর সকালের দিকে তারা বিছানায় প্রস্রাব করে দেয়। শুধুমাত্র এই লক্ষণ আপনি বেলাডোনা দিবেন না, তাকে তার অন্যান্য লক্ষণ বেলাডোনার সাথে মিলাই নিতে হবে। কোষ্টিকামে শিশুরা প্রস্রাব বের হয়ে গেলেও তারা বলতে পারে না। তারা যখন প্যান্টে হাত দিয়ে দেখে প্যান্ট ভিজা, তখন তারা বুঝতে পারে তারা প্রস্রাব করে দিয়েছে। এটা কিন্তু কোষ্টিকামের একটা খুব গুরুত্বপূর্ণ সিমটম। কোষ্টিকামের শিশুরা প্রস্রাব বের হয়ে গেলেও তারা বলতে পারে না। তারা যখন প্যান্টে হাত দিয়ে দেখে প্যান্ট ভেজা, তখন তারা বুঝতে পারে তারা প্রস্রাব করে দিয়েছে। যেমন কোষ্টিকামের শিশুদেরকে যদি বলা হয় যে তুমি বিছানায় প্রস্রাব করে দিছো, তখন সে দেখবে বা ধরবে, তারপর সে বিশ্বাস করবে যে সে বিছানায় প্রস্রাব করছে। তা না হলে সে বিশ্বাস করবে না যে সে বিছানায় প্রস্রাব করছে। যদি গর্ভাবস্থা মায়ের দীর্ঘদিনের দুঃখ, হতাশার ইতিহাস থাকে বা অনিচ্ছাকৃতভাবে শিশু পেটে চলে আসে এবং জন্মের পর শিশুর ব্রেন এবং স্পাইনাল কর্ডের সমস্যা দেখা দেয়, যেমন শিশু তোতলামি দেখা দেয়, চোখের পাতা পড়ে যাওয়া, যেমন বারবার চোখের পাতা পড়ে যায়, ডান পাশের পক্ষাঘাত দেখা দেয়, দেরিতে কথা বলা, দেরিতে হাঁটা, বিছানায় প্রস্রাব করা ইত্যাদি সমস্যা দেখা দেয়, তখন কোষ্টিকাম ভালো কাজ করে। যদি গর্ভাবস্থা মায়ের দীর্ঘদিনের দুঃখ, হতাশার ইতিহাস থাকে, যে বাচ্চা পেটে আসার পর থেকে মা দুঃখের মধ্যে থাকে, হতাশার মধ্যে থাকে, এটা দীর্ঘদিন ধরে চলতে থাকে, বা অনিচ্ছাকৃতভাবে শিশু পেটে চলে আসে, যে বাচ্চা নিতে চায় না কিন্তু বাচ্চা পেটে চলে আসছে, এবং জন্মের পর শিশুর ব্রেনে বা স্পাইনাল কর্ডের সমস্যা দেখা দেয়, এর ফলে যদি তার তোতলামি দেখা দেয়, চোখের পাতা পড়ে যায়, বা ডান পাশে পক্ষাঘাত দেখা দেয়, দেরিতে কথা বলে, দেরিতে হাঁটে, বিছানায় প্রস্রাব করে, এই ধরনের সমস্যা দেখা দিলে বা আরও যদি অন্যান্য সমস্যা দেখা দেয়, তখন কোষ্টিকাম ভালো কাজ করবে। ব্রাইটাকার্পের শিশুরা হয় ধীর, মন্থর, অলস, বুলমন, অমনোযোগী এবং অন্যমনস্ক। আমরা সবাই জানি ব্রাইটাকার্পের শিশুরা হয় খুব ধীর, মন্থর, তারা হয় অলস প্রকৃতির, তারা সব কিছু ভুলে যায়, অমনোযোগী হয় এবং অন্যমনস্ক থাকে। তারা একটি জিনিসে মনোযোগ দিতে পারে না, তাই তারা একটু পর পর তাদের খেলার জিনিস পরিবর্তন করে বা তাদের যে জিনিসটা করতেছে এই জিনিসটা পরিবর্তন করে। তারা যদি বিছানায় প্রস্রাব করে তাহলে ব্রাইটাকার্প ভালো কাজ করে। মানে এই ধরনের শিশুরা যদি বিছানায় প্রস্রাব করে তাহলে ব্রাইটাকার্প ভালো কাজ করবে। যে সকল শিশুরা ধীর হয়, মন্থর হয়, অলস প্রকৃতির হয়, বুলমুন হয়,
তাদের স্মৃতিশক্তি খুব দুর্বল থাকে, মেধা খুব দুর্বল থাকে, এবং তারা যদি কোনো একটা বিষয়ে মনোযোগ দিতে না পারে, একবার এক এক বিষয় নিয়ে কাজ করে বা খেলা করে, তারা যদি বিছনায় প্রস্রাব করে তাদের জন্য ব্রাইটাকার খুব ভালো কাজ করবে। ক্লোরাম হাইড্রোটাম। ক্লোরামের শিশুরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরেও প্রতি রাতে কয়েকবার বিছানায় প্রস্রাব করে। ক্লোরামের শিশুরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরেও, মানে সে প্রস্রাব করবে না, একবারে সে সব দিক থেকে সতর্ক, রাতে শোয়ার আগে সে কয়েকবার প্রস্রাব করে নেয় যাতে তার রাতে প্রস্রাব না হয়, পানি খাওয়া বন্ধ করে দেয়, যে পানি খেলে তার প্রস্রাব হয়ে যাবে, এই জন্য সে পানি খাওয়া বন্ধ করে দেয়। মানে তার ক্ষেত্রে যতটুকু সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত সে সেটা করে। করার পরেও যদি সে প্রতি রাতে কয়েকবার বিছানায় প্রস্রাব করে, আর সেটা যদি সাধারণত শেষ রাতের দিকে হয়, তাহলে তার জন্য ক্লোরাম হাইড্রোটাম ভালো কাজ করবে। অর্থাৎ যে সকল শিশুরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে, যেমন রাতে পানি খাওয়া বন্ধ করে দেয়, যে রাতে পানি খেলে তার প্রস্রাব হবে, সে রাতে পানি খায় না, পানি না খাওয়া সত্ত্বেও যদি সে রাতে কয়েকবার প্রস্রাব করে, যে জায়গায় একবার করার কথা না সে তারপর কয়েকবার করে, তাদের জন্য ক্লোরাম হাইড্রোটাম খুব ভালো কাজ করবে। ক্রিওজোট ল্যাক্টিনেরাম সেনেগা এবং সিপিআর। ক্রিওজোট ল্যাক্টিনেরাম সেনেগা এবং সিপিআর শিশুরা বিছানায় প্রস্রাব করার সময় সে স্বপ্ন দেখে যে সে সঠিকভাবে এবং সঠিক স্থানে প্রস্রাব করতেছে। ক্রিওজোট ল্যাক্টিনেরাম সেনেগা এবং সিপিআর শিশুরা বলবে যে আমি তো রাতে দেখলাম যে আমি বাথরুমে যা সঠিক স্থানে প্রস্রাব করতেছি, কিন্তু তারা দেখে যে তারা সকালে উঠে দেখে যে তারা বিছানায় প্রস্রাব করে দিছে। সিপিআর কোস্টিকামের মতো সিপিআর শিশুরাও প্রথম ঘুমের সময় বিছানায় প্রস্রাব করে দেয়। মানে কোস্টিকাম এবং সিপিআর শিশুরা প্রথম রাতেই বিছানায় প্রস্রাব করে দেয়, মানে শোয়ার পরপরই তারা বিছানায় প্রস্রাব করে দেয়। শিশু যেদিন পানিতে খেলা করে বা পানি নিয়ে খেলা করে সেই দিন বিছানায় প্রস্রাব করলে সিপিআর ভালো কাজ করে। যে সকল শিশুরা দিনের বেলা পানিতে খেলা করে বা পানি নিয়ে খেলা করে তারা যদি রাতে বিছানায় প্রস্রাব করে, মানে সেই দিন রাতে যদি তারা বিছানায় প্রস্রাব করে তাহলে তাদের জন্য সিপিআর ভালো কাজ করবে। তাদের প্রস্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয়, সিপিআর প্রস্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয়। ক্রিওজোট প্রস্রাব করার স্বপ্ন দেখলে ক্রিওজোট এবং সালফার ভালো কাজ করে। প্রস্রাব করার স্বপ্ন দেখলে ক্রিওজোট এবং সালফার ভালো কাজ করে। তারা মনে করে তারা টয়লেটে প্রস্রাব করছে, কিন্তু তারা বিছানায় প্রস্রাব করে দেয়। ক্রিওজোটের প্রস্রাব হয় খুবই দুর্গন্ধযুক্ত, তাদের দাঁত ক্ষয় হয়ে যায়, এর সাথে মাড়ি থেকে রক্তপাত হয়, তারা বয়সের তুলনায় লম্বা থাকে। যদি কোনো শিশু স্বপ্ন দেখে যে সে টয়লেটে প্রস্রাব করতেছে কিন্তু বিছানায় প্রস্রাব করে দেয় এবং তাদের প্রস্রাবটা অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয়, এর সাথে যদি তার দাঁতে ক্ষয় থাকে এবং মাড়ি থেকে রক্তপাত হয় এবং সে বয়সের তুলনায় বেশি লম্বা থাকে, তাহলে তার ওষুধ হবে ক্রিওজোট। আমরা কৃমির সমস্যা নিয়ে আলোচনা করব। সিনা। ছোট ছোট লতার ন্যায় কৃমির ক্ষেত্রে সিনা ভালো কাজ করে। ছোট ছোট লতার ন্যায় কৃমির ক্ষেত্রে সিনা ভালো কাজ করে। যাদের মুখমণ্ডল রুগ্ন, চোখের চারপাশে নীল রঙের গোলাকার দাগ এবং দাঁত চাবানোর সাথে রাক্ষসে ক্ষুধা দেখা দেয়, তাদের জন্য সিনা ভালো কাজ করে। যদি কোনো শিশু কৃমি সমস্যায় ভোগে, এর সাথে যদি তার মুখমণ্ডলটা রুগ্ন থাকে, চোখের চারপাশে নীল রঙের গোলাকার দাগ দেখা দেয় এবং দাঁত চাবানোর সাথে রাক্ষসী ক্ষুধা থাকে, সে ঘুমের সময় দাঁত চাবায়, এর সাথে তার রাক্ষসী ক্ষুধা থাকে, তাহলে তার ওষুধ হবে সিনা। ক্লিনিক্যাল টিপস: কৃমির কেসে প্রথমে সিনা 200 দিয়ে তারপর নিম্ন শক্তিতে সিনা দিলে ভালো ফল পাওয়া যায়। খুব গুরুত্বপূর্ণ একটা ক্লিনিক্যাল টিপস। কৃমির কেসে প্রথমে সিনা 200 দিয়ে তারপর নিম্ন শক্তিতে সিনা দিলে ভালো ফল পাওয়া যায়। আপনি যদি কাউকে সিনা দেন তার লক্ষণ অনুযায়ী, তাকে প্রথমে যদি আপনার সিনা 200 দেন, যেমন 2টা ডোজ বা 3টা ডোজ দিলেন, দেওয়ার পর সিনা 30 বা নিম্ন শক্তি দেন, তাহলে রেজাল্টটা খুব ভালো পাবেন। সিনা 200 একবারে না দিয়া 200 দিয়া নিম্ন শক্তিতে দিলে এই রেজাল্টটা খুব ভালো আসে। যখন সিনা কৃমির সমস্যায় নির্দেশিত হয়েও রোগীকে আরোগ্য করতে ব্যর্থ হয়, তখন সেন্টোনিন 200 ভালো কাজ করে। যখন সিনা কৃমির সমস্যায় নির্দেশিত হয়েও রোগীকে আরোগ্য করতে ব্যর্থ হয়, তখন সেন্টোনিন 200 ভালো কাজ করে। যে আপনি লক্ষণ অনুযায়ী
তাকে সিনা দিলেন, কিন্তু সিনা দেওয়ার পরও তার কৃমির সমস্যাটা আরোগ্য হচ্ছে না, তখন তাকে স্যান্টোনিন 200 দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। কারণ স্যান্টোনিনের লক্ষণ সিনার নেই, সিনার লক্ষণের সাথে স্যান্টোনিনের অনেক লক্ষণ মিল আছে, এই জন্য সিনা ব্যর্থ হলে স্যান্টোনিন ভালো কাজ করে। কিন্তু মনে রাখতে হবে, কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত রোগীকে স্যান্টোনিন দেওয়া যাবে না। এটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে যে স্যান্টোনিন কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত রোগীকে দেওয়া যাবে না। এই জন্য আমাদেরকে জানতে হবে যে সে কি কোষ্ঠকাঠিন্যে ভুগতেছে কিনা। যদি কোষ্ঠকাঠিন্যে ভোগে তাহলে তাকে স্যান্টোনিন দেওয়া যাবে না। যন্ত্রোদ্গমের সমস্যায় বা কৃমিতে সিনা ব্যর্থ হলে সিকুটাভিরুসাও ভালো কাজ করে। দন্তোদ্গমের সময় যে সকল লক্ষণ দেখা দেয় সেটা যদি সিনাকে নির্দেশ করে, বা কৃমিতে যদি সিনা ব্যর্থ হয় সেক্ষেত্রেও কিন্তু সিকুটাভিরুসা ভালো কাজ করে। যেমন আপনি তাকে তার সিনা দিলেন লক্ষণ অনুযায়ী, দেওয়ার পর দেখলেন যে সে কোষ্ঠকাঠিন্যে ভুগতেছে, এখন তো স্যান্টোনিন দেওয়া যাবে না, তখন তাকে আপনি সিকুটাভিরুসা দিতে পারবেন। কারণ সিনা ব্যর্থ হলে সিকুটাভিরুসা ভালো কাজ করে। মনে রাখতে হবে, সিনা গুড়া কৃমির ক্ষেত্রে ফলপ্রদ নয়। গুড়া কৃমির ক্ষেত্রে আমরা যদি তাকে সিনা দিই তাহলে কিন্তু আমরা রেজাল্ট পাবো না, কারণ সিনা গুড়া কৃমির ক্ষেত্রে ভালো কাজ করে না। সিনার সাথে গুড়া কৃমির লক্ষণের সাথে কোনো মিল নাই। সালফারের শিশুরা ঘন ঘন কৃমিতে আক্রান্ত হয়, এর সাথে বিছানায় প্রস্রাব করে এবং পেট ফুলে থাকে। তারা মিষ্টি পছন্দ করে এবং তাদের রাক্ষসী ক্ষুধা দেখা দেয়। সালফারের শিশুরা ঘন ঘন কৃমিতে আক্রান্ত হয়, এর সাথে বিছানায় প্রস্রাব করে দেয়। যদি কোনো শিশু ঘন ঘন কৃমিতে আক্রান্ত হয়, এর সাথে বিছানায় প্রস্রাব করে দেয় এবং তার পেটটা ফুলে থাকে, সে মিষ্টি পছন্দ করে এবং তার রাক্ষসী ক্ষুধা থাকে, তাহলে তার ওষুধ হবে সালফার। যে সকল শিশুদেরকে বিভিন্ন ধরনের এবং ঘন ঘন কৃমির ওষুধ খাওয়ানোর পরেও পুনরায় কৃমির সংক্রমণ দেখা দেয়, তাদের জন্য টিউকেরিয়াম মেরামবেরাম 201 ভালো কাজ করে। যে সকল শিশুদেরকে বিভিন্ন ধরনের এবং ঘন ঘন কৃমির ওষুধ খাওয়ানোর পরেও পুনরায় কৃমির সংক্রমণ দেখা দেয়, তাদের জন্য টিউকেরিয়াম মেরামবেরাম 201 ভালো কাজ করে। আপনি তার লক্ষণ অনুযায়ী তাকে হোমিও ওষুধ দিলেন, অনেক ওষুধ দিলেন, বা তাকে অ্যালোপ্যাথিক যে ওষুধগুলো আছে কৃমির সেগুলো খাওয়ানো হয়েছে, কয়েকবার খাওয়ানো হয়েছে, খাওয়ানোর পরে যদি রেজাল্ট না আসে তখন তার জন্য টিউকেরিয়াম মেরামবেরাম 201 ভালো কাজ করবে। বোরিক ম্যাথামেটিকাতে লেখা আছে টিউকেরিয়াম মেরামবেরাম সুইটেবল আফটার টু মাচ মেডিসিন হ্যাজ বিন টেকেন, মানে সঠিক মেডিসিন প্রচুর পরিমাণে খাওয়ার পরেও বা নেওয়ার পরেও যদি তার সমস্যা থাকে তাহলে তার জন্য টিউকেরিয়াম মেরামবেরাম ভালো কাজ করবে। টিউকেরিয়াম মেরামবেরামের মূল 3টি লক্ষণ হলো: 1. ঘ্রাণ শক্তি লোপ পাওয়া এবং নাকে পলিপ দেখা দেওয়া। টিউকেরিয়াম মেরামবেরাম ঘ্রাণ শক্তি লোপ পাওয়া এবং নাকে পলিপ দেখা দেওয়া, মলদ্বারে চুলকানি, অতিরিক্ত কৃমিনাশক ওষুধ খাওয়ার ইতিহাস, এই 3টা লক্ষণে খুব ভালো কাজ করে। ঘ্রাণ শক্তি লোপ পাওয়া এবং নাকে পলিপ দেখা দেওয়া, মলদ্বারে চুলকানি, অতিরিক্ত কৃমিনাশক ওষুধ খাওয়ার ইতিহাস, এই 3টা লক্ষণে খুব ভালো কাজ করে। বদমেজাজি, একগুঁয়ে, জেদি শিশুরা যদি বারবার কৃমিতে আক্রান্ত হয় তাহলে প্রথমে সিনা, তারপর সালফার এবং শেষে টিউবাকুলিনাম দিতে হবে। ডক্টর সপ্তর্ষি ব্যানার্জির একটা ক্লিনিক্যাল টিপস, যদি শিশুরা বদমেজাজি হয়, একগুঁয়ে হয়, সে যেটা বলে সেটাই, খুব জেদি হয়, যেটা জেদ করে সেটাই, এই ধরনের শিশুরা যদি বারবার কৃমিতে আক্রান্ত হয় তাহলে তাকে প্রথমে সিনা দিতে হবে, তারপর সালফার দিতে হবে এবং শেষে টিউবাকুলিনাম দিতে হবে। দিলে তারা বারবার কৃমিতে আক্রান্ত হওয়ার সমস্যাটা দূর হয়ে যাবে। শিশুদের কোষ্ঠকাঠিন্যের সাথে কৃমির সমস্যা দেখা দিলে ডলিকস ভালো কাজ করে। যদি শিশুদের কোষ্ঠকাঠিন্যের সাথে কৃমির সমস্যা দেখা দেয় তাহলে ডলিকস ভালো কাজ করে। আচ্ছা, কোষ্ঠকাঠিন্যের সাথে কৃমির সমস্যা দেখা দিলে কোনো ওষুধ দেওয়া যাবে না? কি সবাই ভুলে গেছেন? স্যান্টোনিনাম ওষুধের নাম মনে নাই। স্যান্টোনিন দেওয়া যাবে না। আর যদি কোষ্ঠকাঠিন্যের সাথে কৃমির সমস্যা দেখা দেয় তাহলে ডলিকস ভালো কাজ করে। বড়দের কৃমির সমস্যায় বেসিলিয়াম সিএম 2টি ডোজ এবং তারপর লাইকোপোডিয়াম ভালো কাজ করে। ডাক্তার হাসান মির্জা সাহেবের একটা ক্লিনিক্যাল টিপস হলো, যদি বড়দের কৃমির সমস্যা দেখা দেয়, যেটা আপনি ওষুধ দিলেন
দেওয়ার পরে দেখা যায় যে ভালো হয়েছে, কিন্তু আবার দেখা দিছে সে কিছুদিন পর পরই কৃমি সমস্যায় ভোগে, বা তার কৃমি সমস্যা কোনো ওষুধে আরোগ্য হচ্ছে না। তখন তাকে বেসিলিনাম সিএম 2টা ডোজ দিবেন, দেওয়ার পর তাকে লাইকোপোডিয়াম দিলে তার এই কৃমি সমস্যাটা দূর হয়ে যাবে। কৃমি সমস্যার সাথে যদি রোগী কোষ্ঠকাঠিন্যে ভোগে এবং ফিতা কৃমিতে ভোগে, তাহলে ফিলিক্স ম্যাক্স ভালো কাজ করে। যদি কারো কোষ্ঠকাঠিন্য দেখা দেয় আর এই কোষ্ঠকাঠিন্যের সাথে যদি সে ফিতা কৃমিতে ভোগে, তাহলে তার ওষুধ হবে ফিলিক্স ম্যাক্স। কৃমি সমস্যার সাথে যদি রোগী কোষ্ঠকাঠিন্য ভোগে এবং ফিতা কৃমিতে ভোগে, তাহলে ফিলিক্স ম্যাক্স ভালো কাজ করে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, ফিতা কৃমি, গোল কৃমি স্যার, এটা বোঝার উপায়টা কি স্যার? এটা দেখে বুঝতে হবে। ফিতা কৃমি তো অনেক বড় বড় হয়। আপনি ফিতা কৃমি দিয়ে আপনি যদি নেটে সার্চ দেন, নেটে সার্চ যদি লেখেন যে ফিতা কৃমি, তাহলে আপনি দেখলে বুঝতে পারবেন। আসলে এগুলা বলার চেয়ে আপনি দেখে নেবেন। মানে অনেক শব্দ আছে যেগুলা গুগলে সার্চ করে করে আপনারা দেখে নিয়ে শিওর হবেন। গুড়া কৃমি কেমন হবে, ফিতা কৃমি কেমন হবে, কেঁচো কৃমি কেমন হবে, এগুলা দেখে দেখে শিওর হয়ে নেবেন। তাহলে আপনি যখন রুগী থেকে বর্ণনা শুনবেন তখন আপনি বুঝতে পারবেন। যদি বারবার কৃমি সংক্রমণের সাথে প্রচুর লালাসাপ দেখা দেয়, তাহলে গ্রেনেটাম 200 ভালো কাজ করে। যদি বারবার কৃমি সংক্রমণের সাথে প্রচুর লালাসাপ দেখা দেয়, তাহলে গ্রেনেটাম 200 ভালো কাজ করে। যদি কেউ বারবার কৃমির সমস্যায় ভোগে, এর সাথে যদি তার মুখ থেকে প্রচুর লালাসাপ হয়, তাহলে তার জন্য গ্রেনেটাম 200 ভালো কাজ করবে। ডাক্তার জফির 60 বছরের অভিজ্ঞতা অনুসারে কুপ্রাম অক্সিডেন্টাম নাইগ্রাম 1x ফিতা কৃমি, কেঁচো কৃমি সহ যে কোনো প্রকার কৃমিতে ভালো কাজ করে। ডাক্তার জফির 60 বছরের অভিজ্ঞতা অনুসারে কুপ্রাম অক্সিডেন্টাম নাইগ্রাম 1x ফিতা কৃমি, কেঁচো কৃমি সহ যে কোনো প্রকারের কৃমিতে ভালো কাজ করে। এটা কিন্তু বরিক ম্যাথামেটিকাতে এই অভিজ্ঞতাটা দেওয়া আছে। বরিক ম্যাথামেটিকাতে আর কোনো অভিজ্ঞতা দেওয়া আছে কিনা দেখিনি, এখনো আমার চোখে পড়েনি, কিন্তু এটা দেওয়া আছে। ডাক্তার জফি হলো অনেক অভিজ্ঞ একজন ডাক্তার ছিলেন। উনি 60 বছর হোমিওপ্যাথিক চিকিৎসা করছেন। ওনার 60 বছর অভিজ্ঞতায় উনি দেখছেন যে যে কোনো কৃমি হোক, এটা ফিতা কৃমি হোক, কেঁচো কৃমি হোক বা গুড়া কৃমি হোক, যে কোনো ধরনের কৃমি হোক, তাদের ক্ষেত্রে কুপ্রাম অক্সিডেন্টাম নাইগ্রাম 1x খুব ভালো কাজ করবে। আমরা যদি লক্ষণ অনুযায়ী কৃমি কেসে দেওয়া ব্যর্থ হই, লক্ষণ অনুযায়ী ওষুধ দিয়ে যদি ব্যর্থ হই, তখন আমরা এই ওষুধটা চিন্তা করতে পারবো। আমি বলতেছি না যে আপনি সবাইকে দেন, প্রথমে আপনি লক্ষণ অনুযায়ী দেন, দেওয়ার পরে যদি দেখেন যে ওষুধ কাজ করতেছে না বা দেওয়ার পর ভালো হয়ে আবার দেখা দিতেছে, তখন আপনি এই ওষুধের কথাটা চিন্তা করতে পারেন। টনসিলের বৃহৎ আকারে বৃদ্ধির সাথে বারবার কৃমি সংক্রমণ দেখা দিলে এলিয়ানথাস গ্ল্যান্ডুলোসা 200 ভালো কাজ করে। টনসিলের বৃহৎ আকারে বৃদ্ধির সাথে বারবার কৃমি সংক্রমণ দেখা দিলে এলিয়ানথাস গ্ল্যান্ডুলোসা 200 ভালো কাজ করে। যদি কারো বারবার কৃমি সংক্রমণ দেখা দেয়, এর সাথে তার টনসিলটা অনেক বড় হয়ে থাকে, যখন এই দুইটা লক্ষণ একসাথে পাওয়া যাবে, তখন তার জন্য এলিয়ানথাস গ্ল্যান্ডুলোসা 200 ভালো কাজ করবে। ডাক্তার ফারুজি মাস্টার একটা ক্লিনিক্যাল টিপস: প্রাপ্তবয়স্ক বা শিশুদের যে কোনো ধরনের সমস্যা যদি আরোগ্য হতে না চায়, এমনকি কৃমি ছাড়া অন্য কোনো লক্ষণ পাওয়া না যায় বা নির্দেশিত ঔষধ রোগীকে আরোগ্য করতে ব্যর্থ হয়, তখন আমি 6 দিনের জন্য সকালে স্যান্টোনিন 1x 3 গ্রেন করে খালি পেটে দিই। এটি বিস্ময়করভাবে ভালো কাজ করে। খুব গুরুত্বপূর্ণ একটা ক্লিনিক্যাল টিপস। যদি কোনো প্রাপ্তবয়স্ক বা শিশুদের কোনো সমস্যা দেখা দেয় যেটা কোনোভাবেই আরোগ্য হচ্ছে না, আপনি তাকে লক্ষণ অনুযায়ী ওষুধ দিলেন, নোসর দিলেন, সারপোর্ট দিলেন, যত ধরনের চিকিৎসা আছে সব ধরনের চিকিৎসা দিলেন, কিন্তু সে কোনোভাবে আরোগ্য হচ্ছে না, এটা কিন্তু সঠিক লক্ষণ নেওয়ার পরে আপনি লক্ষণ নির্বাচন ভুল করে ভুল ওষুধ দিলেন, এতে সে আরোগ্য হচ্ছে না, এটা না। ধরেন তার সব লক্ষণ একবারে পালসিডিলার মেন সব লক্ষণ আছে, আপনি তাকে পালসিডিলা দিলেন কিন্তু কাজ হইতেছে না। আপনি তাকে নোসর ধরেন টিউবাকুলার, সে টিউবাকুলার রুগী, টিউবাকুলিনাম দিলেন, তারপর কাজ হইতেছে না। এরপর তাকে বাউল নোসর দিলেন, বাউল নোসরেও কাজ হইতেছে না। মানে লক্ষণ মিল আছে কিন্তু ওষুধ কাজ করতেছে না। সেই ধরনের কেসের ক্ষেত্রে আপনি স্যান্টোনিন 1x 3টা করে বড়ি যদি খালি পেটে দেন 6 দিনের জন্য, তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। এটা ডাক্তার ফারুজি মাস্টারের ক্লিনিক্যাল টিপস। তার মধ্যে যদি শুধু লক্ষণটা থাকে যে তার কৃমি সমস্যাটা আছে, মানে একটাই লক্ষণ পাইছেন, সেটা হলো কৃমি সমস্যা আছে। গুড়া কৃমির ক্ষেত্রে যে সেগুলো ওষুধ ভালো কাজ করে।
গুঁড়া কৃমি আরোগ্য করা কিন্তু খুব কঠিন, অনেকেই কিন্তু এটাতে ব্যর্থতা আছে অনেক। এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করা হবে। গুঁড়া কৃমির সাথে জ্বর এবং অনিটা দেখা দিলে অ্যাকোনাইট ভালো কাজ করে। গুঁড়া কৃমির সাথে জ্বর এবং অনিটা দেখা দিলে অ্যাকোনাইট ভালো কাজ করে। আপনার কাছে কোনো রুগী আসলে এসে বলো যে আমার গুঁড়া কৃমির সমস্যা হয়, যখন আমার গুঁড়া কৃমির সমস্যাটা বেশি দেখা দেয় তখন আমার শরীরে জ্বর আসে, আমার শরীর গরম থাকে, তাহলে এর সাথে আমার অনিটা দেখা দেয়, তাহলে তার ওষুধ হবে অ্যাকোনাইট। যদি গুঁড়া কৃমির কারণে শিশুদের মধ্যে উত্তেজনা, মলদ্বারে সুরসুরি এবং চুলকানি দেখা দেয় তাহলে ইগনিশিয়া ভালো কাজ করে। যদি গুঁড়া কৃমির কারণে শিশুদের মধ্যে উত্তেজনা, মলদ্বারে সুরসুরি এবং চুলকানি দেখা দেয় তাহলে ইগনিশিয়া ভালো কাজ করে। গুঁড়া কৃমির কারণে শিশুদের খিঁচুনি দেখা দিলে ইন্ডিগো ভালো কাজ করে। গুঁড়া কৃমির কারণে শিশুদের খিঁচুনি দেখা দিলে ইন্ডিগো ভালো কাজ করে। গুঁড়া কৃমির কারণে যদি কারো খিঁচুনি দেখা দেয় তাহলে তার ওষুধ হবে ইন্ডিগো। যদি এ সকল ওষুধ শিশুকে আরোগ্য করতে ব্যর্থ হয় তাহলে কোশিয়া ভালো কাজ করে। যদি এ সকল ওষুধ শিশুকে আরোগ্য করতে ব্যর্থ হয় তাহলে কোশিয়া ভালো কাজ করে। অর্থাৎ আপনি লক্ষণ অনুযায়ী রোগীকে ওষুধ দিলেন, দেওয়ার পরও শিশুর গুঁড়া কৃমির সমস্যা আরোগ্য হচ্ছে না, তাহলে তাকে আপনি কোশিয়া দিতে পারেন। যদি গুঁড়া কৃমি ছোট ছোট বালিকাদের মলদ্বার থেকে বের হয়ে যোনিতে প্রবেশ করে এবং সেখানে জ্বালাতন সৃষ্টি করে, এর ফলে যোনিতে আঙ্গুল প্রবেশ করাতে ইচ্ছা হয়, যা তাকে হস্তমেথনের দিকে ধাবিত করে, তাদের জন্য ক্যালাডিয়াম ভালো কাজ করে। যদি গুঁড়া কৃমি ছোট ছোট বালিকাদের মলদ্বার থেকে বের হয়ে যোনিতে প্রবেশ করে এবং সেখানে জ্বালাতন সৃষ্টি করে, এর ফলে যোনিতে আঙ্গুল প্রবেশ করাতে ইচ্ছা হয়, যা তাকে হস্তমেথনের দিকে ধাবিত করে, তাদের জন্য ক্যালাডিয়াম ভালো কাজ করে। গুঁড়া কৃমির সাথে আমবাত দেখা দিলে আর্টিকিয়া ইউরিয়ান্স ভালো কাজ করে। যদি কারো গুঁড়া কৃমির সাথে আমবাত দেখা দেয়, অর্থাৎ শরীর ফুলে যায়, যেটাকে আর্টিকেরিয়া বলে, তাদের জন্য আর্টিকা ইউরিয়ান্স ভালো কাজ করবে। কিছু গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল টিপস। শিশু যদি স্তন পান করার সময় মায়ের স্তনে কামড় দেয় এবং শিশু যদি উড্ডাময়ে ভোগে তাহলে বেলাডোনা ভালো কাজ করে। ডাক্তার সুনিমা সরকার বলেন, শিশু যদি স্তন পান করার সময় মায়ের স্তনে কামড় দেয় এবং শিশু যদি উড্ডাময়ে ভোগে তাহলে বেলাডোনা ভালো কাজ করে, আর যদি উড্ডাময়ে না ভোগে তাহলে ফাইটোলক্কা ভালো কাজ করে। যদি শিশুরা বলে আমার নাভি অঞ্চলে বেশি ব্যথা হচ্ছে তাহলে স্পাইজেলিয়া ভালো কাজ করে। যদি কোনো শিশু অভিযোগ করে যে তার নাভি অঞ্চলে বেশি ব্যথা করতেছে তাহলে তার ওষুধ হবে স্পাইজেলিয়া। শিশুদের মুখে গা দেখা দিলে এবং তা বোরাক্সে আরোগ্য না হলে ইপোটেরিয়াম অ্যারোমেটিকা ভালো কাজ করে। যদি কোনো শিশুর মুখে গা দেখা দেয় এবং তা বোরাক্স দেওয়ার পরে যদি আরোগ্য না হয় তাহলে তার জন্য ইপোটেরিয়াম অ্যারোমেটিকা ভালো কাজ করবে। ইপোটেরিয়াম পারফুলিটাম না, ইপোটেরিয়াম অ্যারোমেটিকা, এটা আরেকটা মেডিসিন। যেমন বরিক ম্যাথামেটিকাতে লেখা আছে ইপোটেরিয়াম অ্যারোমেটিকা সোর মাউথ ইন ইনফেন্টস, মানে যদি ইনফেন্ট শিশুদের মুখে ক্ষত দেখা দেয় তাহলে ইপোটেরিয়াম অ্যারোমেটিকা ভালো কাজ করে। আপনি বোরাক্স দিলেন, বোরাক্স দেওয়ার পরে যদি দেখেন যে না আরোগ্য হচ্ছে না, তখন তাকে ইপোটেরিয়াম অ্যারোমেটিকা দিলে সেটা আরোগ্য হবে ইনশাল্লাহ। সময়ের আগে জন্ম নেওয়া শিশুদের যখন ফুসফুস সম্পূর্ণরূপে বিকশিত হয় না এবং পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে পারে না, যার ফলে শ্বাসকষ্ট হয়, তাদের জন্য ব্রাইনিয়া ভালো কাজ করে। ডক্টর ফারুকজি মাস্টার বলেন, সময়ের আগে জন্ম নেওয়া শিশুদের যখন ফুসফুস সম্পূর্ণরূপে বিকশিত হয় না, মানে সময়ের আগে সে জন্মগ্রহণ করছে, এখনও তার ফুসফুসটা সম্পূর্ণরূপে বিকশিত হয়নি এবং পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে পারে না, যার ফলে শ্বাসকষ্ট হয়, তাদের জন্য ব্রাইনিয়া ভালো কাজ করবে। এটা কত গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল টিপস আপনি বুঝতে পারতেছেন যে এই ধরনের শিশুদেরকে কিন্তু শিশুদের আইসিইউটার নাম কি জানি আমার এখন মনে হইতেছে নাকি, কেউ বলতে পারেন? এনআইসিউ না স্যার? মানে এই আইসিইউতে দীর্ঘদিন রাখতে হয়, তো কিন্তু অনেক বিলও আসে, তাদের জন্য কিন্তু ব্রাইনিয়া খুব ভালো কাজ করবে। নবজাতক শিশুদের মাথার তালু ফুলা থাকলে এবং দপদপ করলে স্যালিসিয়া ভালো কাজ করে। যদি নবজাতক শিশুদের মাথার তালু ফুলা থাকে এবং সেটা দপদপ করে তাহলে স্যালিসিয়া ভালো কাজ করে। জন্মগত সায়োনেটিক হার্ট ডিজিজের কারণে শিশু নীল হয়ে গেলে কার্বন মনোঅক্সাইড ভালো কাজ করে। কার্বন মনোঅক্সাইড থেকে কিন্তু আমাদের ওষুধ আছে। জন্মগত সায়োনেটিক হার্ট ডিজিজের কারণে শিশু নীল হয়ে গেলে কার্বন মনোঅক্সাইড ভালো কাজ করে। এই ইংরেজির বাংলা কি?
সাইনোটিক্স হার্ট ডিজিজ। এটা রোগের নাম, সাইনোটিক হার্ট ডিজিজ। মানে হার্টের কোনো সমস্যার কারণে তার অক্সিজেন সঠিকভাবে সরবরাহ হচ্ছে না, এর কারণে শিশুটা নীল হয়ে যাবে। দুর্বল শিশুর দুর্বল হাড়ের নিচে হাইপ্রিকামের মাদার টিংচার অলিভ অয়েলের সাথে মিশিয়ে মালিশ করতে হবে, এতে হাড় মজবুত হয়। যদি কোনো শিশু দুর্বলভাবে জন্মগ্রহণ করে এবং তার হাড়গুলো দুর্বল থাকে, তাহলে হাইপ্রিকামের মাদার টিংচার অলিভ অয়েলের সাথে মিশিয়ে যদি ওই হাড়ের জায়গায় মালিশ করা হয়, তাহলে তার হাড়গুলো মজবুত হবে। যেমন তার হাতের বা পায়ের হাড়গুলো যদি খুব দুর্বল থাকে, তাহলে আমরা যদি তাদের হাত পায়ে হাইপ্রিকামের মাদার টিংচার অলিভ অয়েলের সাথে মিশিয়ে মালিশ করি, তাহলে তার হাড়গুলো দ্রুত মজবুত হয়ে যাবে। যখন শিশুর শারীরিক বা মানসিক বৃদ্ধি প্রভাবিত হয়, তখন অন্তর্বর্তীকালীন ওষুধ হিসেবে হাইপোথ্যালামাস বা পিটুইটারিন ভালো কাজ করে। প্রতি মাসে কয়েকটি ডোজ খুবই উপকারী। ডাক্তার ফারুজি মাস্টার বলেন, যখন শিশুর শারীরিক বা মানসিক বৃদ্ধি প্রভাবিত হয়, অর্থাৎ সে শারীরিকভাবে বৃদ্ধি পাচ্ছে না, তার মানসিক অবস্থাও স্বাভাবিক হচ্ছে না, মানে তার বয়স বাড়ার সাথে সাথে তার মানসিক বৃদ্ধিও তো দেখা দিবে, দুটোটাই প্রভাবিত হয়, তখন তাকে তার ধাতুগত ওষুধের সাথে অন্তর্বর্তীকালীন ওষুধ হিসেবে হাইপোথ্যালামাস বা পিটুইটারিন দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। আমরা কিন্তু এর আগে বলছিলাম যে পিটুইটারিন দিলে তার গ্রোথটাও বৃদ্ধি পাবে। প্রতি মাসে কয়েকটি ডোজ খুবই উপকারী, মানে এক মাসে কয়েকটা ডোজ দিতে হবে তাকে, যেমন সপ্তাহে একবার বা 15 দিন পর একবার করে দিতে হবে। বর্তমানে বিভিন্ন হরমোনজনিত কারণে বৃদ্ধির অস্বাভাবিকতা দেখা দেয়। যেমন মায়ের হরমোনের সমস্যা বা শিশুর হরমোনের সমস্যার কারণে অনেক শিশুরা দেখা যায় যে সে খাটো হয়ে যাচ্ছে বা তার সঠিক বৃদ্ধিটা হচ্ছে না, তার উচ্চতা বৃদ্ধি পাচ্ছে না। তাদের ক্ষেত্রে ধাতুগত ওষুধ দিতে হবে, মানে তার যে ধাতুগত ওষুধ আসবে সেই ধাতুগত ওষুধটা দিতে হবে। অন্তর্বর্তীকালীন ওষুধ হিসেবে ঘন ঘন পিটুইটারিন 30 এবং হাইপোথ্যালামাস 30 দিতে হবে। আপনি দুইটা ওষুধ দিতে পারেন বা দুইটা যে কোনো একটা ওষুধ দিতে পারেন। ক্লিনিক্যাল টিপস: রাগের সময় শিশুদের বারবার থুতু ফেলার প্রবণতায় লাইসিন ভালো কাজ করে। যদি কোনো শিশু যখন রাগান্বিত থাকে, সে যদি তখন বারবার থুতু ফেলে, তখন তার ওষুধ হবে লাইসিন। এটা কিন্তু পর্যবেক্ষণ লক্ষণ, এটা কিন্তু সাধারণত কোনো রোগী হিসাবে বা কোনো পিতামাতা হিসেবে বলবে না, কিন্তু আপনি যদি বলেন যে সে রাগের সময় কী করে, তখন হয়তো বলতে পারে যে সে যখন রাগ করে তখন সে বারবার থুতু ফেলে। নার্স ভূমিকার শিশুরা কী করবে, যখন সে রাগান্বিত হবে সে তখন জিনিসপত্র ফেলে দিবে বা লাথি মারবে। শিশুদের অনিদ্রা প্রধান 3টি ওষুধ হলো জিঙ্কাম, ব্যালেরিনিয়াকাম, সিপ্রিপিডিয়াম, জালাপা। এই তিনটা হলো শিশুদের অনিদ্রার প্রধান 3টি ওষুধ। শিশু যদি বিভিন্ন ধরনের ব্যথার কারণে ঘুমাতে না পারে, তাহলে জিঙ্কাম, ব্যালেরিনিয়াকাম ভালো কাজ করে। যে তার পেট ব্যথা বা মাথা ব্যথা বা অন্য যে কোনো ব্যথার কারণে যদি সে ঘুমাতে না পারে, তাহলে তার ওষুধ হবে জিঙ্কাম, ব্যালেরিনিয়াকাম। মানে ব্যথা অল্প কিন্তু সে ঘুমাইতে পারতেছে না। সিপ্রিপিডিয়ামের শিশুরা রাতে জাগ্রত হয়ে হাসাহাসি, লাফালাফি এবং খেলাধুলা করতে চায়। এটি একুইট হলে 6 আর অন্তর্বর্তীকালীন ওষুধ হিসেবে ব্যবহার হলে 201 ভালো কাজ করে। যদি তাকে অন্তর্বর্তীকালীন ওষুধ হিসেবে এটা দেওয়া হয়, তাহলে তাকে 200 বা 1 দিতে হবে। সিপ্রিপিডিয়ামের শিশুরা কেমন হবে? তারা হলো, যেমন সে রাত 2টা বা 3টা, অনেক পিতামাতা হিসেবে এই অভিযোগটা করে যে আমাদের শিশু যখন রাত 2টা বাজে বা 3টা বাজে তখন সে ঘুম থেকে আমাদেরকে ঘুম থেকে উঠায় বলে যে খেলো, বা তার সাথে গল্পগুজব করতে বলে। মানে সিপ্রিপিডিয়ামের শিশুরা তার বাবাকে ব্যাট ধরাই দিবে বা বল ধরাই দিবে, মানে তাদের বিকালটা শুরু হয় যেন রাতে। তারা রাতে জাগ্রত হয়ে লাফালাফি, খেলাধুলা ইত্যাদি এগুলো করতে চায়, মানে তারা আনন্দে থাকতে চায়। আর জালাপার শিশুরা রাতে জাগ্রত হয়ে চিল্লাচিল্লি করে, তীক্ষ্ণ চিৎকার করে, অস্থির হয়ে ওঠে এবং অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে। জালাপার শিশুরা হলো 12টা, 2টা, 3টার দিকে
তারা চিল্লাচিল্লি করবে, তীক্ষ্ণ চিৎকার করবে, অস্থিরতা দেখাবে, একবার খাটে উঠবে, খাটেতে লাফ দিবে, মানে অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে। মানে তারা জ্বালা যন্ত্রণা করবে, কিন্তু সিপি মিডিয়ামের শিশুরা হলো খেলাধুলা করতে চাইবে, হাসাহাসি করতে চাইবে, মানে তাদের সাথে একটা সঙ্গ দিতে বলবে, মানে যাতে সে খেলতে পারে। কিন্তু জ্বালাপা শিশুরা রাতে জাগ্রত হয়ে তার পিতামাতাকে জ্বালাতন করবে, চিল্লাচিল্লি করবে, তীক্ষ্ণ চিৎকার করবে, মানে অস্থিরতা দেখাবে। যদি স্নায়বিক শিশুদের অনিদ্রা দেখা দেয় এবং তাদের অ্যাজমার সমস্যা থাকে, তাহলে প্যাসিফ্লোরা ভালো কাজ করে। যদি স্নায়বিক শিশুদের অনিদ্রা দেখা দেয়, যাদের নার্ভের সমস্যা আছে, তাদের যদি অনিদ্রা দেখা দেয় এবং তাদের অ্যাজমার সমস্যা থাকে, মানে তাদের হাঁপানির সমস্যা থাকে, তাহলে তাদের জন্য প্যাসিফ্লোরা ভালো কাজ করবে। শিশুদের অনিদ্রার সাথে যদি কারো অ্যাজমার সমস্যা থাকে, তাদের জন্য প্যাসিফ্লোরা ভালো কাজ করবে। মায়েরা তাদের সন্তানের অতিরিক্ত সেবা করার ফলে অনিদ্রায় ভুগলে পিসিডিয়া 6 ভালো কাজ করে। মায়েরা তাদের সন্তানদের অতিরিক্ত সেবা করার ফলে অনিদ্রায় ভুগলে পিসিডিয়া 6 ভালো কাজ করে। মানে যে সকল মাদেরকে তাদের অসুস্থ সন্তানদেরকে রাত জায়গায় সেবা যত্ন করতে হয় বা সারাদিন সেবা যত্ন করতে হয়, তারা যদি অনিদ্রায় ভুগে, তাহলে তাদের জন্য পিসিডিয়া ভালো কাজ করবে। মলদ্বারে চুলকানি এবং কৃমির কারণে শিশু যদি ঘুমাতে না পারে, তাহলে স্যান্টোনিন 30 ভালো কাজ করে। মলদ্বারে চুলকানি এবং কৃমির কারণে শিশু যদি ঘুমাতে না পারে, তাহলে স্যান্টোনিন 30 ভালো কাজ করে। যদি কোনো শিশুর মলদ্বারে চুলকানি দেখা দেয় এবং তার কৃমির সমস্যা থাকে, এর কারণে যদি সে ঘুমাতে না পারে, তাহলে তার ওষুধ হবে স্যান্টোনিন 30। শিশু যদি চোখের, নাকের বা গলার ভিতরে চুলকানির কারণে ঘুমাতে না পারে, তাহলে অ্যারেন্ডো 30 ভালো কাজ করে। শিশু যদি চোখের, নাকের বা গলার ভিতরের চুলকানির কারণে ঘুমাতে না পারে, তাহলে অ্যারেন্ডো ভালো কাজ করে। কোনো শিশু যদি চোখে চুলকানি দেখা দেয়, নাকে চুলকানি দেখা দেয়, গলার ভিতরে চুলকানি দেখা দেয়, এই সকল সমস্যার কারণে যদি সে ঘুমাতে না পারে, তাহলে অ্যারেন্ডো ভালো কাজ করে। উদরস্ফীতি বা পেটের ব্যথার ফলে শিশু চিৎকার করলে এবং অনিদ্রা দেখা দিলে সেনা 30 ভালো কাজ করে। যদি কারো পেট ফুলে থাকে বা পেট ব্যথা করে, এর ফলে যদি শিশু চিৎকার করে এবং অনিদ্রায় ভুগে, তাহলে তার জন্য সেনা 30 ভালো কাজ করবে। শুষ্ক সর্দির সাথে অনিদ্রা দেখা দিলে বা শিশু বারবার নাক জ্বালার কারণে ঘুমাতে না পারলে স্টিকটা পালমোনেরিয়া ভালো কাজ করে। শুষ্ক সর্দির সাথে অনিদ্রা দেখা দিলে বা শিশু বারবার নাক জ্বালার কারণে ঘুমাতে না পারলে স্টিকটা পালমোনেরিয়া ভালো কাজ করে। শিশুদের যে কোনো সার্জারির পর অনিদ্রা দেখা দিলে স্টিকটা পালমোনেরিয়া ভালো কাজ করে। শিশুদের যে কোনো সার্জারির পর অনিদ্রা দেখা দিলে স্টিকটা পালমোনেরিয়া ভালো কাজ করে। যদি কোনো শিশুর কোনো কারণে সার্জারি করা লাগে, সার্জারি করার পর থেকে যদি সে অনিদ্রায় ভোগে, তাহলে তার ওষুধ হবে স্টিকটা পালমোনেরিয়া। যদি শিশু একবার এক এক সময় ঘুমায়, অর্থাৎ তার ঘুমের কোনো নির্দিষ্ট সময় না থাকে, তাহলে মেলাটোনিন 30 ভালো কাজ করে। যদি শিশু একবার এক এক সময় ঘুমায়, অর্থাৎ তার ঘুমের কোনো নির্দিষ্ট সময় না থাকে, তাহলে মেলাটোনিন 30 ভালো কাজ করে। অনেক পিতামাতা এসে কিন্তু এই অভিযোগ করে যে তার ঘুমের কোনো নির্দিষ্ট টাইম নেই। সে বিকালে ঘুমাইতেছে, রাতে সজাগ হয়ে আছে, আবার রাতে ঘুমাইতেছে, সকালে ঘুমায় না, মানে তার ঘুমের কোনো নির্দিষ্ট টাইম নেই। তাহলে তাদের জন্য মেলাটোনিন 30 ভালো কাজ করবে। মেলাটোনিন 30 দিলে তার ঘুমটা একটা নির্দিষ্ট টাইমে হবে, যেমন রাতে ঘুম হবে, দিনের বেলা সে সজাগ থাকবে, আবার দুপুরে ঘুমাবে। জেলসিমিয়ামের শিশুরা ঘুম থেকে চমকে উঠে এবং চিৎকার করে মাকে জড়িয়ে ধরে, যেন সে পড়ে যাবে এমন ভয়। জেলসিমিয়ামের শিশুরা ঘুম থেকে চমকে উঠে এবং চিৎকার করে মাকে জড়িয়ে ধরে, সে মনে করে সে যেন পড়ে যাচ্ছে। আমরা জানি এই লক্ষণটি বোরাক্সেও আছে, কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো বোরাক্সের শিশুদেরকে দোলনায় শুয়ে দেওয়া হলে তখন তারা নিম্নাভিমুখী গতি থেকে এই ভয় পায়, মানে তাদেরকে দোলনায় যখন শুয়ে দেওয়া হয় তখন তারা নিম্নাভিমুখী গতির কারণে তাদের মধ্যে এই ভয়টা দেখা দেয়। আর জেলসিমিয়ামের রোগীরা এমনিতেই তারা পড়ে যাওয়ার ভয়ের কারণে ঘুম থেকে জেগে উঠে চিৎকার করতে থাকে এবং তারা তাদের মাকে জড়িয়ে ধরে। বোরাক্সের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে তাদের নিম্ন গতিতে ভয়ের কারণে তাদের এই সমস্যাটা দেখা দেয়। এখন আমরা শিশুদের কান্না নিয়ে কিছু আলোচনা করব। অনেক শিশুরা আছে যে তারা সবসময় কান্না করে, তাদের জন্য কোন ওষুধ ভালো কাজ করে? আমরা সবাই জানি যে ধন্যবাদ দেওয়ার ফলে যদি কান্না করে তাহলে লাইকোপোডিয়াম ভালো কাজ করে। যখন একা থাকে তখন যদি কান্না করে তাহলে নেট্টামিউর এবং সিপিয়া ভালো কাজ করে। যখন একা থাকে তখন যদি কান্না করে তাহলে নেট্টামিউর এবং সিপিয়া ভালো কাজ করে।
কান্নার সময় হেসকি উঠলে ইগনিশিয়া ভালো কাজ করে। যারা কান্না করে, কান্না করার সময় যদি তাদের হেসকি দেখা দেয় তাহলে ইগনিশিয়া ভালো কাজ করে। যদি রুগী দুঃখ কষ্টের মধ্যে থাকে, হতাশাগ্রস্ত হয়, এর ফলে সারাক্ষণ কান্নাকাটি করে কিন্তু কান্না তাকে আরও খারাপ করে তোলে, তাহলে স্টার্নাম ম্যাটালিকাম, নেট্টামিউর, সিপি এবং পালসিটিলা ভালো কাজ করে। যদি রুগী দুঃখ কষ্টের মধ্যে থাকে, হতাশাগ্রস্ত হয়, এর ফলে সারাক্ষণ কান্নাকাটি করে কিন্তু কান্না তাকে আরও খারাপ করে তোলে, তাহলে স্টার্নাম ম্যাটালিকাম, নেপটামিউর, সিপি এবং পালসিটিলা ভালো কাজ করে। জ্ঞান জ্ঞান করে কান্না করলে ক্যামোমিলা ভালো কাজ করে। যারা বা যে সকল শিশুরা সবসময় জ্ঞান জ্ঞান করতে থাকে, জ্ঞান জ্ঞান করে কান্না করতে থাকে, তাদের জন্য ক্যামোমিলা ভালো কাজ করে। লক্ষণ বলার সময় কান্না করলে পালসিটিলা ভালো কাজ করে। কোনো রুগী যদি এসে আপনার সামনে তার লক্ষণ বলার সময় কান্না করে, তার জন্য পালসিটিলা ভালো কাজ করবে। যখন তার সমস্যার সম্পর্কে জানতে চাওয়া হয় তখন কান্না করলে সিপিয়া ভালো কাজ করে। এখন আপনার কাছে কোনো রুগী আসছে, আপনি তাকে তার লক্ষণ সম্পর্কে জানতে চাইলেন বা তার কষ্টের সমস্যা সম্পর্কে জানতে চাইলেন, তখন যদি সে কান্না করে তাহলে তার জন্য সিপিয়া ভালো কাজ করবে। শিশু যদি সারা রাত ঘুমায় কিন্তু সারাদিন কান্না করে তাহলে লাইকোপোডিয়াম ভালো কাজ করে। তিনটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। ডাক্তার শনিময় সরকার বলেন, শিশু যদি সারা রাত ঘুমায় কিন্তু সারাদিন কান্না করে তাহলে লাইকোপোডিয়াম ভালো কাজ করে। শিশু যদি সারা রাত ঘুমায় কিন্তু সারাদিন কান্না করে তাহলে লাইকোপোডিয়াম ভালো কাজ করে। শিশু যদি সারা রাত কান্না করে কিন্তু সারাদিন ঘুমায় তাহলে জালাপা ভালো কাজ করে। কোনো শিশু যদি সারা রাত কান্না করে কিন্তু সারাদিন ঘুমায় তাহলে জালাপা ভালো কাজ করে। আর কোনো শিশু যদি সারা রাত ঘুমায় কিন্তু সারাদিন কান্না করে তাহলে তাদের জন্য লাইকোপোডিয়াম ভালো কাজ করবে। আর শিশু যদি সারা রাত এবং সারাদিন কান্না করে তাহলে সরিনাম ভালো কাজ করে। কোনো শিশু যদি সারা রাত এবং সারাদিন কান্না করে তাহলে সরিনাম ভালো কাজ করে। একটা কেস, 7-8 মাসের একটি বাচ্চাকে নিয়ে আসা হয়। সে অনবরত কাঁদছিল। তার পিতামাতা বিভিন্নভাবে তার কান্না থামানোর চেষ্টা করছিল কিন্তু সে কিছুতেই থামছে না। মানে সে অনবরত কান্না করে যাচ্ছে, কোনোভাবেই তার কান্না থামানো যাচ্ছে না। সে শুধু কান্না এবং তীক্ষ্ণ চিৎকার করা তখনই বন্ধ করতেছে যখন কান্না করতে করতে সে অবসন্ন হয়ে পড়ে এবং ঘুমিয়ে পড়ে। মানে তার কান্না এবং তীক্ষ্ণ চিৎকার করাটা তখনই বন্ধ হয় যখন সে কান্না করতে করতে অবসন্ন হয়ে পড়ে এবং ঘুমিয়ে পড়ে। এছাড়া সে সবসময় কান্না করতেছে। তার জন্য যে রুব্রিকটি নেওয়া হয়, মাইন্ড কোয়াইটেড ক্যান নট বি, মানে কোনোভাবেই সে শান্ত হয় না। কোয়াইটেড হলো শান্ত, আর ক্যান নট বি কোনোভাবেই শান্ত হয় না। এই লক্ষণে বা এই রুব্রিকে 3টা ওষুধ দেওয়া আছে। ক্যামোমিলা সিনা হলো ফার্স্ট গেটে আর আর্সেনিক আছে সেকেন্ড গেটে। এই রুগীকে সিনা 200 দেওয়া হয়, মানে এই শিশুটাকে সিনা 200 দেওয়া হয়। এতে সে কয়েক সেকেন্ডের মধ্যে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। আচ্ছা, এই রুগীকে বা এই শিশুটিকে সিনা কেন দেওয়া হয়েছে, এই কেসটা দেখে কেউ বলতে পারবেন? আপনার কাছে ধরেন এই শিশুটাকে নিয়ে আসা হলো যে সে অনবরত কান্না করতেছে, কোনোভাবেই তার কান্না থামতেছে না। সে যখন অবসন্ন হয়ে পড়ে ঘুমিয়ে পড়ে তখন সে কান্না করা বন্ধ করতেছে। কেন তাকে সিনা দেওয়া হয়েছে, কেন তাকে ক্যামোমিলা দেওয়া হলো না, আর্সেনিক দেওয়া হলো না? কেউ বলতে পারবেন? আমরা কিন্তু এই পার্থক্য বলছি, সিনা আর ক্যামোমিলার মধ্যে একটা পার্থক্য। ক্যামোমিলার মধ্যে তো স্যার জ্ঞান জ্ঞান করে কান্নাকাটি করার একটা স্বভাব এটা তো কান্না করতেই আছে, জ্ঞান করা হোক আর যেটাই হোক, দুটোটা অবশ্যই কাছাকাছি সিনা আর ক্যামোমিলা। একবারে এই কেসটার ভিতরে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। ক্যামোমিলার সান্ত্বনা দিলে সান্ত্বনা মনে হয় নেই। এখানে ক্যামোমিলা হলে স্যার ও তো চিৎকার করে কান্না করবে, আর সিনা ও ঘ্যান ঘ্যান করে কান্না করবে। না না, এটা এখানে তো কেসের মতো দেখা যাচ্ছে সে কান্না করতেছিল। হ্যাঁ, এটার ভিতরে সূক্ষ্ম একটা পার্থক্যটা হলো আপনার, আমরা সবাই জানি যে ক্যামোমিলা শিশুদেরকে কোলে নিলে তারা শান্ত হয়ে যায়, কিন্তু সিনা শিশুদেরকে কোলে নিলেও তারা শান্ত হয় না। ঠিক আছে? এই শিশুর ক্ষেত্রে কি বলা হয়েছে, যে সে কোনোভাবে তার কান্না থামতেছে না। সে যখন কান্না করতে করতে যখন অবসন্ন হয়ে পড়ে তখন সে ঘুমায় পড়ে। এছাড়া তাকে কোলে নেওয়া হোক আর যাই করা হোক সে কান্না থামাবে, এই জন্য তাকে সিনা দেওয়া হয়েছে। আচ্ছা, পরে ক্যামোমিলার একটা কেস আছে। আরেকটি শিশুকে নিয়ে আসা হয়। তার মা অভিযোগ করেন যে তার সন্তান অনবরত কান্না করছে, কিন্তু যখন তাকে কোলে রাখা হয় তখন সে শান্ত থাকে। তাকে বিছানায় শোয়াইলেই সে কান্না করে। এটা কিন্তু একবার ক্যামোমিলা, এটা সবাই বুঝতে পারতেছেন। যদি এই পার্থক্যটা আপনার মনে থাকে তাহলে কিন্তু আপনি সহজেই ওষুধটা দিতে পারবেন। সিনথেসিস ল্যাবরেটরিতে দেখেন লেখা আছে মাইন্ড
কোয়াইটেড ক্যান নট বি ক্যারিড ওনলি বাই বিং। সে কোনোভাবে শান্ত হয় না, শুধুমাত্র যখন তাকে বহন করা হয় বা কুলে নেওয়া হয় তখন সে শান্ত হয়। এক্ষেত্রে মাত্র দুইটা মেডিসিন, আর্সেনিক আর ক্যামোমিলা। ক্যামোমিলা ফার্স্ট গেটে, আর্সেনিক সেকেন্ড গেটে। আমরা যে পার্থক্যটা পড়ছিলাম যে ক্যামোমিলা শিশুদেরকে কোলে নিলে তারা শান্ত হয়, যখন তাকে শোয় দেওয়া হয় তখন সে কান্না করে। আর সিনার রোগীদেরকে বা শিশুদেরকে কোলে নিলেও তারা শান্ত হয় না। তার জন্য আরেকটা সিমটম নেয়, তাকে ক্যামোমিলা দেওয়ার কারণ যখনই তার বুকে স্টেথোস্কোপ ধরা হয় সে রেগে যায় এবং তা সরিয়ে দেয়। এই জন্য তার জন্য যে রুবিকটা নেওয়া হয় মাইন্ড, অ্যাঙ্গার, টাচ, পয়েন্ট। এখানে ক্যামোমিলা আছে ফার্স্ট গেটে, আর অন্যান্য মেডিসিন আছে। বা এন্টিম ক্রুড আমরা পড়ছিলাম যে এন্টিম ক্রুডের শিশুরা কিন্তু পরীক্ষা করতে দেয় না। সিনা এবং ক্যামোমিলা শিশুদের মধ্যে পার্থক্য হলো সিনার শিশুরা কান্না করতে করতে যখন অবসন্ন হয়ে পড়ে তখন তারা ঘুমিয়ে পড়ে, আর ক্যামোমিলা শিশুদেরকে কোলে রাখলে তারা শান্ত থাকে, শুয়াইলেই তারা কান্না শুরু করে দেয়। এই পার্থক্যটা মনে রাখেন, ইনশাল্লাহ যে কোনো শিশুদেরকে আপনি সিনা বা ক্যামোমিলা দিতে সমস্যা হবে না। সিনার শিশুরা কান্না করতে করতে যখন অবসন্ন হয়ে পড়ে তখন তারা ঘুমিয়ে পড়ে, মানে তাদেরকে কোলে নিলেও তারা শান্ত হয় না। মানে কান্না করতে করতে যখন তারা অবসন্ন হয়ে পড়বে আর পারে না তখন তারা মানে তাদের কান্নাটা থামায়। আর ক্যামোমিলা শিশুদেরকে কোলে রাখলে তারা শান্ত থাকে, শুয়াইলেই তারা কান্না শুরু করে দেয়। আর ক্যামোমিলা এবং আর্সেনিকের শিশুদের মধ্যে পার্থক্য হলো ক্যামোমিলার শিশুরা চিকিৎসককে শারীরিক পরীক্ষা করতে দেয় না, আর আর্সেনিকের শিশুরা সানন্দে শারীরিক পরীক্ষা করতে দেয়। মানে ক্যামোমিলার শিশুদেরকে যদি স্টেথোস্কোপ ধরা হয় তাহলে তারা রাগান্বিত হয়, বা যদি তাদের জিহ্বা দেখতে চাওয়া হয় তাহলে তারা রাগান্বিত হয়, মানে দিবে না। কিন্তু আর্সেনিকের শিশুদেরকে যদি স্টেথোস্কোপ ধরা হয় বা তাদের জিহ্বা দেখতে চাওয়া হয় বা তাদের অন্য কোনো শারীরিক পরীক্ষা করা হয় তাহলে তারা সানন্দে এই পরীক্ষাটা করতে দিবে বা তারা দেখাবে। আচ্ছা, এই দুইটা পার্থক্য সবাই ক্লিয়ার তো? এগুলো কিন্তু অনেক আসবে এই ধরনের কেস। স্যার ক্লিয়ার, জি স্যার ক্লিয়ার। আরেকটা কেস, 9 বছরের একটি শিশু যে টাইফয়েডে আক্রান্ত, তার জিহ্বায় সাদা প্রলেপ এবং তার মল ছিল খুবই দুর্গন্ধযুক্ত। তার পিতামাতা অভিযোগ করেন যে গত 2 রাত ধরে তারা ঘুমাতে পারছেন না। তাকে কোলে রেখে তার শরীরে হাত বুলানো বা পা টিপে দিতে হচ্ছে। যখনই তার মাথা বালিশে রাখা হয় বা পা টিপা বন্ধ করা হয় তখনই সে কান্না করা শুরু করে। সে সবসময় তার প্রতি সবার দৃষ্টি চায়। সে খুবই খুঁতখুঁতে, মানে তাকে সবসময় তাকে কুলে রাখতে হচ্ছে বা তার হাত পা টিপে দিতে হচ্ছে। যখনই তাকে মনে হয় যে সে ঘুমায় গেছে তাকে বালিশে রাখলে সে সজাগ হয়ে যায়। এই ধরনের কিন্তু অনেক আমরা ফেস করি, বা আমাদের সন্তানদের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় যে তার জ্বর আসছে, এখন সে তাকে কুলে নিয়ে হাঁটতেছে, যখন সে ঘুমায় গেছে তখন বালিশে রাখলে সে আবার উঠে যায়, বা তার হাত পা টিপে দিতেছেন সে আরামে ঘুমাইতেছে, হাত টিপা বন্ধ সে আবার উঠাইতেছে। আর তারা যদি খুব খুঁতখুঁতে হয় তাহলে তাদের জন্য আর্সেনিক খুব ভালো কাজ করবে। এই রুগীকেও আর্সেনিক দেওয়া হয়, এতে তার কান্নাও বন্ধ হয়ে যায় এবং তার টাইফয়েডও আরোগ্য হয়, মানে সে টাইফয়েড আক্রান্ত ছিল। আচ্ছা, যদি কোনো শিশু আপনার কাছে নিয়ে আসা হয় যে তাকে কুলে রাখলে তার কান্না বন্ধ থাকে, তার হাত টিপা বা এই ধরনের কোনো সমস্যা নেই, খুঁতখুঁতে সমস্যা নেই, তাহলে তার জন্য কী ওষুধ হবে? যখনই তাকে বালিশে শোয় তখনই সে কান্না করে বা তার ঘুম ভেঙে যায়। ক্যামোমিলা হবে। জি, ক্যামোমিলা স্যার, হ্যাঁ, ক্যামোমিলা। ক্যামোমিলা। ঠিক আছে, এখানে কিন্তু সূক্ষ্ম পার্থক্য, এই পার্থক্যগুলো মনে রাখতে পারলে আপনি সঠিক ওষুধটা দিতে পারবেন। একবারে সূক্ষ্ম পার্থক্য। আর্সেনিকের শিশুদের যেমন 8-9 মাসের শিশুদের ফাস্টিডিয়াস বা খুঁতখুঁতে ভাব যেভাবে বোঝা যায়, একবারে ছোট শিশু যে মাত্র 8-9 মাস তাদের ফাস্টিডিয়াস আমরা কীভাবে বুঝবো? তারা যে আর্সেনিকের রুগী এটা বোঝার জন্য দেখা যাবে যে যখনই তারা ডায়াপারে প্রস্রাব করে তখনই তা পরিবর্তন করে দেওয়ার জন্য কান্না শুরু করে। মানে তারা ডায়াপারে একবার প্রস্রাব করে দিলেই তারা কান্না শুরু করে যে ডায়াপার পরিবর্তন করার জন্য। মানে তারা তো মুখে বলবে না, তারা কি অস্থিরতা দেখাবে, কান্নাকাটি শুরু করবে। যখন আপনি তার ডায়াপারটা পরিবর্তন করে দিবেন তখন সে শান্ত হয়ে যাবে। মানে এভাবে বুঝে যাবে যে সে খুব ফাস্টিডিয়াস বা খুঁতখুঁতে। বা ওষুধ খাওয়ানোর সময় যদি কিছু ওষুধ মুখের বাহিরে চলে আসে সে তা মুছে দেওয়ার জন্য কান্না শুরু করে দেয়। অনেক সময় ওষুধ খাওয়ানোর পর দেখা যায় যে মুখের সাইডে একটু চলে আসছে, যতক্ষণ আপনি তার এই ওষুধটা মুছে দিবেন ততক্ষণ সে কান্না করতে থাকবে। এইভাবে আপনি তার খুঁতখুঁতে ভাবটা বুঝতে পারবেন বা ফাস্টিডিয়াসটা বুঝতে পারবেন।
আর্সেনিকের মতো এন্টিমটাটের শিশুরাও কোলে থাকলে শান্ত থাকে, যখনই তাদেরকে শোয়ানো হয় তখনই তারা কান্না করে। এদের মধ্যে পার্থক্য হলো আর্সেনিকের শিশুদেরকে কোলে শুয়ে রাখলে এবং তার শরীরে হাত বুলালে তারা শান্ত থাকে। আর্সেনিকের শিশুদেরকে যখন আপনি তার কোলে শুয়ে রাখবেন এবং তার শরীরে হাত বুলাবেন তখন সে শান্ত থাকবে, মানে শোয়াই দিলে সে আবার উঠে যাবে। আর এন্টিমটাটের শিশুকে কোলে সোজা করে বসিয়ে রাখলে তারা শান্ত থাকে। অর্থাৎ এটা কিন্তু এন্টিমটাটের খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম, যে এন্টিমটাটের শিশুরা কিন্তু এভাবে শুয়ে থাকবে না, বাবার কোলে একবার মাথা দিয়ে ঘাড়ে মাথা দিয়ে বা কাঁধে মাথা দিয়ে শুয়ে থাকবে না, তারা কোলে বসে থাকবে। যেমন ক্যারি জেনারেল সেটিং আপ, মানে কোলে তারা বসে থাকবে, এভাবে বসে থাকবে, তারা কিন্তু মাথা লাগাবে না, কাঁধে মাথা লাগাবে না, তারা হাতে বসে থাকবে। এটা এন্টিমটাটের খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম। এটা অ্যাজমার ক্ষেত্রে আপনি পাবেন, যে সকল শিশুরা নিউমোনিয়া বা অ্যাজমাতে আক্রান্ত হয়েছে, আপনি যদি এই লক্ষণটা পান যে সে তার কোলে রাখছে, কোলে সে মাথা দিয়ে একবারে, কারণ এন্টিমটাটের শিশুরা কিন্তু অনেক মানে দুর্বল হয়ে যায়, মানে হাঁপানির কারণে বা নিউমোনিয়ার কারণে। তারা সাধারণত কিন্তু কাঁধে মাথা দিয়ে শুয়ে থাকার কথা দুর্বলতার কারণে, কিন্তু তারা হাতে বসে থাকবে। এটা এন্টিমটাটের খুব গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ লক্ষণ। যদি এভাবে বসে থাকে, হাতে বসে থাকে, তাহলে তাদের জন্য এন্টিমটাট খুব ভালো কাজ করবে। এটা কিন্তু পালসিটিলও আছে, কিন্তু এটা হলো এন্টিমটাট খুব ভালো কাজ করে এই ক্ষেত্রে। খুব গুরুত্বপূর্ণ একটা কেস, ডাক্তার পি শঙ্করের একটি কেস, ডাক্তার রাজন শঙ্করের বাবা ডাক্তার পি শঙ্করের একটি কেস। তিনি বলেন, একবার 3 মাস বছর বয়সী একটি শিশুকে তার বাবা মা আমার কাছে নিয়ে আসেন। শিশুটির পিতা অভিযোগ করেন যে শিশুটি জন্মের দিন থেকেই খাওয়ানোর সময় এবং ঘুমন্ত অবস্থা ব্যতীত সমস্ত সময় তীব্র চিৎকার করে বা কান্না করে, মানে সে সবসময় তীব্র চিৎকার করে বা কান্না করে 3 মাস যাবতই। শুধুমাত্র খাওয়ানো এবং ঘুমন্ত অবস্থা ছাড়া সে সবসময় তীক্ষ্ণ চিৎকার করতে থাকে বা কান্না করতে থাকে। বাকি সময় সে 1 মিনিটের জন্য চিৎকার বন্ধ করে না। ঘুমন্ত এবং খাওয়ানোর সময় ছাড়া সে 1 মিনিটের জন্য তার এই চিৎকার করা বা কান্না করা বন্ধ করে না। শিশুটিকে অনেক হাসপাতালে এবং বড় বড় শিশু বিশেষজ্ঞদেরকে দেখানো হয়েছে, তারা এর কোনো কারণ খুঁজে পায়নি। শিশুটি কী জন্য কাঁদতেছে এর কোনো কারণ খুঁজে পায়নি, এবং তারা শুধুমাত্র ঘুমের ওষুধ দিয়েছেন। মানে তার কারণ না পাওয়ার কারণে শিশুটিকে ঘুমের ওষুধ দেয়, যাতে সে ঘুমায় থাকে, তাহলে তার কান্নাটা বন্ধ থাকবে। এ সকল ঘুমের ওষুধে তার কোনো কাজেও আসে না। শিশু চিৎকার এবং কান্নার কারণে বাবা মা রাতে ঘুমাতে পারে না, এবং প্রতিবেশীরাও মারাত্মক বিরক্ত হন। মানে সে যে সবসময় চিৎকার করতে থাকে, কান্না করতে থাকে, এটা রাত নাই দিন নাই, এই জন্য তার বাবা মা রাতে ঘুমাতে পারে না। এর ফলে প্রতিবেশী যারা আছে তারাও এর কারণে বিরক্ত হচ্ছে, কারণ এটা 3 মাস যাবত চলতেছে। বাচ্চার বাবা আমাকে বলেন যে তাদের জীবন দুঃস্বপ্ন হয়ে উঠেছে, কারণ 3 মাস যাবত তারা ঠিক মতন ঘুমাইতে পারতেছে না, খাওয়া দাওয়া করতে পারতেছে না, কোনো কিছু করতে পারতেছে না। এই জন্য তাদের জীবনটা দুঃস্বপ্ন হয়ে উঠেছে। তিনি আমাকে অনুরোধ করেন, হয় বাচ্চাটিকে আরোগ্য করেন, নতুবা কিছুটা বিষ দিয়ে তাকে চিরদিনের জন্য বন্ধ করে দেন। মানে কতটা বিরক্ত হওয়ার পর একজন বাবা এই কথা বলতে পারে যে তাকে আরোগ্য করেন বা কিছুটা বিষ দিয়ে তাকে চিরদিনের জন্য বন্ধ করে দেন, অর্থাৎ তাকে মেরে ফেলেন। এটা হলো তার নির্ধারণ কষ্টের বহিঃপ্রকাশ, কারণ তারা তো তাদের সম্পূর্ণ চেষ্টাটা করছেন, তাকে বিভিন্ন ডাক্তারের কাছে নিছেন, বিভিন্ন বিশেষজ্ঞের কাছে নিছেন, কিন্তু কোনোভাবে কোনো উপকার হচ্ছে না। ডাক্তার পি শঙ্করন বলেন, আমি শিশুটির মধ্যে হোমিওপ্যাথিতে গুরুত্ব পাই এমন কোনো লক্ষণ খুঁজে পাইনি। মানে আমরা যে হোমিও ওষুধ দিব, মানে তাকে যে হোমিও ওষুধ দেওয়া হবে, তার মধ্যে এমন কোনো হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ নেই। মায়ের কোনো অসুস্থতা বা সন্তানের কোনো আঘাতের ইতিহাসও নাই, কোনো ধরনের হ্রাসবৃদ্ধি লক্ষণও নাই। আমি ছিলাম সম্পূর্ণ কিংকর্তব্য বিমূঢ়, মানে তার মধ্যে ওষুধ দেওয়ার মতো কোনো লক্ষণই নেই। তাকে কী ওষুধ দিবেন? কিন্তু তার তো সমস্যা আছে যে সে অনবরত কান্না করতেছে। আমি ক্যামোমিলা, সিনা ইত্যাদি দিয়ে চেষ্টা করি, যেটা আমরা এর আগে কেসগুলোতে দেখছিলাম, যে তাকে ক্যামোমিলা দেওয়া হয়েছে বা সিনা দেওয়া হয়েছে, সে আরোগ্য হয়েছে, কিন্তু তাকে ক্যামোমিলা সিনা দেওয়ার পরও এতে কোনো উপকার হয়নি। এই জন্য আমি আমার সিনিয়র ডাক্তার SR ফাটকের পরামর্শ নিই। তিনি অবিলম্বে সিফিলিনাম 1M 6 ঘন্টা পর পর একবার করে দেওয়ার পরামর্শ দেন। ডাক্তার SR ফাটক তাকে বলেন যে তাকে অবিলম্বে সিফিলিনাম 1M 6 ঘন্টা পর পর একবার করে দেওয়ার জন্য।
সিফিলিনাম 1M দেওয়ার পর শিশুটির বাবা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে জানালেন যে দ্বিতীয় ডোজ দেওয়ার পর থেকেই শিশুটির চিৎকার চেঁচামেচি বন্ধ হয়ে গেছে। মানে দ্বিতীয় ডোজ সিফিলিনামের 1M এর দ্বিতীয় ডোজ দেওয়ার পরেই শিশুটা চিৎকার করা চেঁচামেচি করা বন্ধ করে দিছে। তারপর আমি ক্লার্কস ডিকশনারিতে দেখতে পাই সিফিলিনামের ক্যারেক্টারিস্টিকে উল্লেখ আছে ডাক্তার সোয়ানের মতে যে সকল শিশু জন্মের পর থেকে কান্না করা শুরু করে কিছুতেই তাদের কান্না থামানো যায় না, তাদের ক্ষেত্রে সিফিলিনামের সিএম এর এক ডোজ খুব ভালো কাজ করে। ক্লার্ক ডিকশনারিতে সিফিলিনামের ক্যারেক্টারিস্টিকে কিন্তু এই লক্ষণটা ডাক্তার সোয়ান উল্লেখ করছেন যে যে সকল শিশুরা জন্মের পর থেকে কান্না করে, মানে জন্ম হওয়ার পর থেকে সে কান্না করতেছে, অনবরত কান্না করতেছে, কোনোভাবে তার কান্না থামানো যায় না, তার মধ্যে অন্য কোনো ওষুধের সিমটম পাওয়া যায় না, তাদের ক্ষেত্রে সিফিলিনামের সিএম এর এক ডোজ খুব ভালো কাজ করে। কিন্তু এর আগে কেসে কিন্তু তাকে সিফিলিনাম 1M দেওয়া হয়েছে। আমরা সিফিলিনাম সিএমও দিতে পারবো, 1Mও দিতে পারবো। এই ধরনের কিন্তু আপনি অনেক কেস পাবেন। এক্ষেত্রে কিন্তু অ্যালোপ্যাথিতে কোনো চিকিৎসা নেই। আমি এরকম 2-3টা কেস শুনছি যে তাদের কোনোভাবে কান্না বন্ধ হয় না, তারা কান্না করতে থাকে। এই জন্য কিন্তু বাবা মাও বিরক্ত হয়ে যায়, কারণ তাদের খাওয়া দাওয়া ঘুম সব নষ্ট হয়ে যায়, পাড়া প্রতিবেশী সবাই বিরক্ত হয়ে যায় যে বাচ্চার কান্নার আওয়াজে। তাদেরকে আপনি যদি সিফিলিনাম সিএম বা সিফিলিনাম 1M দেন তাহলে কিন্তু তার কান্না বন্ধ হয়ে যাবে। সবাই কেসটা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ডাক্তার পি শঙ্করন বলেন, এরপর থেকে আমি এটি আরও বিভিন্ন রোগীর ক্ষেত্রে প্রয়োগ করেছি। যখনই পিতামাতা অভিযোগ করেন যে তাদের শিশু জন্মের পর থেকে অসুস্থ, অসুখ যাই হোক না কেন, তাদেরকে সিফিলিনাম দিয়েছি। মানে শুধু কান্না না, আপনি যে কোনো সমস্যায় আপনি সিফিলিনাম দিতে পারবেন যেটা শিশু জন্মের পর থেকে ভুগতেছে। তবে আমাদেরকে আগে দেখতে হবে যে অন্যান্য ওষুধের লক্ষণ আছে কিনা। যদি অন্য কোনো ওষুধের লক্ষণ থাকে তাহলে আপনার তাকে সিফিলিনাম দিয়ে ওষুধটা দিতে পারবো বা তাকে ওষুধটা দিয়ে পরে সিফিলিনাম দিতে পারবো। তো জন্মের পর থেকে যারা অসুস্থতায় ভুগে তাদের জন্য কিন্তু সিফিলিটিক মাইজমি মেন ওষুধ, এই জন্য সিফিলিনাম তাদের জন্য খুব ভালো কাজ করবে। যখন সালফার কাজ করতে ব্যর্থ হয় বা সালফার প্রয়োগে বৃদ্ধি দেখা দেয় তখন অবশ্যই সিফিলিনামের কথা চিন্তা করা উচিত। যখন সালফার কাজ করতে ব্যর্থ হয় বা সালফার প্রয়োগে বৃদ্ধি দেখা দেয় তখন অবশ্যই সিফিলিনামের কথা চিন্তা করা উচিত। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লিনিক্যাল টিপস। কারণ অনেক কেসে আমাদের দেখা যায় যে চর্মরোগ নিয়ে আসছে, আমরা সালফার দিছি, সালফার দেওয়ার পরে দেখা যায় যে অনেক বৃদ্ধি দেখা দিছে, তখন আমরা যদি তাকে সিফিলিনাম দিই তাহলে কিন্তু তার এই বৃদ্ধিটা কমে আসবে এবং সালফারের কাজটা কিন্তু নষ্ট হবে না, আমাদেরকে এটা অ্যান্টিডোট করবে না। বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে সালফার লক্ষণ অনুযায়ী নির্বাচিত হয়েছে কিন্তু সালফার কাজ করতেছে না, তখনও যদি আমরা তাকে সিফিলিনাম দিই তাহলে কিন্তু সালফারের কাজ করাটা সহজ হয়ে যাবে। খিঁচুনির সম্পর্কে কিছু আলোচনা করা হবে। খিঁচুনির চিকিৎসার ক্ষেত্রে নিম্নোক্ত 3টি বিষয় অবশ্যই জানতে হবে। আমরা যদি শিশুদের খিঁচুনির চিকিৎসা করতে চাই তাহলে আমাদেরকে বা বড়দের খিঁচুনির ক্ষেত্রে আমাদেরকে 3টা বিষয় অবশ্যই মনে রাখতে হবে। 1 নম্বর হলো খিঁচুনির কারণ, কী কারণে তার খিঁচুনিটা হচ্ছে এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। 2 নম্বর হলো কীভাবে এটি শুরু হয়, মানে তার খিঁচুনিটা কীভাবে শুরু হয় সেটাও জানতে হবে। যেমন মাথা ব্যথা থেকে, বুক ধরফর করা থেকে, রক্ত দেখে, হাতে পায়ে আক্ষেপ ইত্যাদি থেকে, মানে কী দিয়ে তার খিঁচুনিটা শুরু হয় সেটা জানতে হবে। প্রেসিপিটেটিং ফ্যাক্টর অর্থাৎ যে সকল কারণে খিঁচুনির সূত্রপাত ঘটে, কী কারণে তার খিঁচুনির সূত্রপাত ঘটে সেটা জানতে হবে। যেমন পূর্ণচাঁদে বা আমাবস্যায় মাসিকের সমস্যা ইত্যাদি, অর্থাৎ পূর্ণচাঁদ হলে তার খিঁচুনিটা দেখা দেয়। তার প্রেসিপিটেটিং ফ্যাক্টর হলো পূর্ণচাঁদ বা মাসিকের সময় তার খিঁচুনিটা দেখা দেয়। এই 3টা বিষয় আমাদেরকে অবশ্যই জানতে হবে যদি আমরা খিঁচুনি রোগীদেরকে আরোগ্য করতে চাই। খিঁচুনি কিন্তু একটা বিশাল সাবজেক্ট, রেপার্টরিতে অনেক রুব্রিক দেওয়া আছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ খালি ক্লিনিক্যাল কিছু টিপস আলোচনা করা হবে, বাকি এটা বিস্তারিতভাবে জানতে হলে আমাদেরকে আরও বিস্তারিতভাবে পড়তে হবে। যে কোনো প্রকার উদ্বেগযুক্ত রোগ বা জ্বর চাপা পড়ার ফলে খিঁচুনি দেখা দিলে অ্যাপিস মেলিফিকা এবং জিঙ্কামেট ভালো কাজ করে। যে কোনো প্রকার উদ্বেগযুক্ত রোগ বা জ্বর চাপা পড়ার ফলে খিঁচুনি দেখা দিলে অ্যাপিস মেলিফিকা এবং জিঙ্কামেট ভালো কাজ করে। যদি কারো উদ্বেগযুক্ত রোগ, যে কোনো উদ্বেগ দেখা দেয় শরীরে, একজিমা হোক বা অন্য কোনো
সমস্যা, চর্মের সমস্যা থাকুক, বা তার জ্বর যদি কোনো কারণে চাপা দেওয়া হয়, এর ফলে যদি তার খিঁচুনি দেখা দেয়, তাহলে অ্যাপিস মেলিফিকা এবং জিঙ্কামেট ভালো কাজ করবে। খিঁচুনির সময় হাত পা ঠান্ডা, চোখ নিচের দিকে ফেরানো, বৃদ্ধাঙ্গুলি মুষ্টিবদ্ধ, পালস ছোট এবং শক্ত, চোয়াল লাগানো এবং মুখে ফেনা দেখা দিলে ইথুজার সাইনেপিয়াম ভালো কাজ করে। যদি কারো খিঁচুনির সময় হাত পা ঠান্ডা থাকে, যে খিঁচুনি হচ্ছে, তখন যদি আপনি দেখেন যে তার হাত পাটা ঠান্ডা, তার চোখগুলো নিচের দিকে নামানো থাকে, তার বৃদ্ধাঙ্গুলি মুষ্টিবদ্ধ থাকে, মুষ্টির ভিতরে তার বৃদ্ধাঙ্গুলি থাকে, তার পালস দেখলেন ছোট ছোট পালস হচ্ছে এবং শক্ত থাকে, এবং চোয়াল লাগানো থাকে, মানে কি মুখটা লাগানো থাকে এবং মুখ থেকে ফেনা নির্গত হতে থাকে, তাহলে তার ওষুধ হবে ইথুজা সাইনোপিয়াম। ডাক্তার এলএম খান স্যার বলেন, খিঁচুনি যদি ঠোঁট থেকে শুরু হয় তাহলে ডাল কামড়া ভালো কাজ করে। খিঁচুনি যদি ঠোঁট থেকে শুরু হয় তাহলে ডাল কামড়া ভালো কাজ করে। ডাক্তার এলএম খান স্যারের একটা কেস আছে, সুন্দর একটা কেস আমার মুখে শুনছিলাম, যে কোমাতে আছে এমন একজন রুগীকে দেখার জন্য ডাক্তার এলএম খান স্যারকে নিয়ে যাওয়া হয়। নিয়ে আইসিইউতে যা দেখেন, মানে তার পর্যবেক্ষণ করতেছেন, কারণ সে তো কোমায় আছে, তার তো কোনো কিছু বলার বা কোনো কিছু দেখানোর কোনো সামর্থ্য নেই। তখন উনি দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ করার পর দেখলেন যে তার ঠোঁটগুলো একটু একটু কাঁপতেছে। এই লক্ষণের উপর তাকে ডাল কামড়া দেন। ডাল কামড়া দেওয়ার পর সে আরোগ্য হয়। এরপর হিস্ট্রি নিয়ে জানা যায় যে সে বাহিরে কাঠের কাজ করে, কাঠের কাজ করার জন্য মানে গাছ টাছ কাটে, গাছ টাছ কাটার পরে সে প্রচুর ঘামছিল, ঘামার পরে সে এসে ঠান্ডা পানি খেয়েছিল। ঠান্ডা পানি খাওয়ার পর তার এই আস্তে আস্তে ধীরে কমাতে চলে যায়। এই জন্য যদি কারো খিঁচুনি ঠোঁট থেকে শুরু হয় তাহলে তাদের জন্য ডাল কামড়া খুব ভালো কাজ করবে। স্পর্শের কারণে খিঁচুনি দেখা দিলে নাক্স ভূমিকা ভালো কাজ করে। স্পর্শের কারণে খিঁচুনি দেখা দিলে নাক্স ভূমিকা ভালো কাজ করে। আমরা সবাই জানি যে পঞ্চ ইন্দ্রিয়ের সংবেদনশীলতায় নাক্স ভূমিকা খুব ভালো কাজ করে, অর্থাৎ তাদের স্পর্শের কারণে যদি খিঁচুনি দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু নাক্স ভূমিকা ভালো কাজ করবে। কোনরূপ পূর্বলক্ষণ ছাড়াই হঠাৎ খিঁচুনি দেখা দিলে বা রোগী নিদ্রাহীন ও অস্থির হলে জিঙ্কাম ভ্যালেরিয়ানিয়াকাম ভালো কাজ করে। আমরা বলছি যে খিঁচুনির আগে সাধারণত কোনো পূর্বলক্ষণ দেখা দেয়। এখন কোনো রোগীর যদি কোনো পূর্বলক্ষণ ছাড়াই হঠাৎ খিঁচুনি দেখা দেয় এবং রোগীর নিদ্রাহীন হয়, অস্থির হয়, তাহলে তার জন্য জিঙ্কাম ভ্যালেরিয়ানিয়াকাম ভালো কাজ করবে। খিঁচুনির পূর্বে রোগী যদি মনে করে একটা ইঁদুর দৌড়ে তার পায়ের কাছে এসে তার উপরের দিকে উঠছে, তাহলে ক্যালকুলেটর ভালো কাজ করবে। একটা গৌরাঙ্গ গায়ক বলেন, খিঁচুনির পূর্বে রোগী যদি মনে করে একটা ইঁদুর দৌড়ে তার পায়ের কাছে এসে তার উপরের দিকে উঠছে, তাহলে ক্যালকুলেটর ভালো কাজ করবে। ক্যালকুলেটর রোগীরা বলবে যে আমার খিঁচুনির আগে মনে হয় যেন একটা ইঁদুর আমার কাছে এসে আমার পা বেয়ে উপরের দিকে উঠতেছে। এটা কিন্তু তার খিঁচুনির পূর্ব লক্ষণ। যদি রোগী হঠাৎ অজ্ঞান হয়ে যায় বা খিঁচুনি দেখা দেয়, এর সাথে নাক দিয়ে সর্দি জড়তে থাকে, তাহলে সুম্বুলাস ভালো কাজ করে। যদি রোগী হঠাৎ অজ্ঞান হয়ে যায় বা খিঁচুনি দেখা দেয়, যদি কেউ হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় বা খিঁচুনি দেখা দেয়, এর সাথে তার নাক দিয়ে সর্দি জড়তে থাকে, তাহলে সুম্বুলাস ভালো কাজ করবে। এখানে কিন্তু কোনো রোগী আপনাকে কোনো লক্ষণ বলবে না, আপনাকে দেখে এটা বুঝতে হবে যে সে হঠাৎ করে, বা আপনি একটা লাইনে দাঁড়িয়ে আছেন বা এক জায়গায় দাঁড়িয়ে আছেন বা কোথায় দেখতেছেন যে একজন রোগী হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হওয়ার সাথে তার নাক দিয়ে সর্দি জড়তেছে, তাহলে আপনি তাকে সুম্বুলাস দিতে পারবেন। বা কারো হঠাৎ করে খিঁচুনি দেখা দিচ্ছে, খিঁচুনির সাথে তার নাক থেকে সর্দি জড়তেছে, তাহলে তার ওষুধ হবে সুম্বুলাস। কুপ্রাম ম্যাটে খিঁচুনিতে শরীর কাঁপতে থাকে আর সিকুরা বিরুসাতে শরীর বিভিন্নভাবে বাঁকা হয়ে যায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিমটম। কুপ্রাম ম্যাটে খিঁচুনির সাথে শরীর কাঁপতে থাকে আর সিকুরা বিরুসাতে খিঁচুনির সাথে তাদের শরীর বিভিন্ন দিকে বাঁকা হয়ে যায়। সিকুরা বিরুসা কিন্তু দেখবেন যে অনেকে ধনুকের ন্যায় বাঁকা হয়ে যায় খিঁচুনির সময়, তাদের জন্য কিন্তু সিকুরা বিরুসা খুব ভালো মেডিসিন। মেয়ে ইনফ্যান্ট শিশুদের দাঁত ওঠার সময় খিঁচুনি দেখা দিলে আর্টিমিশিয়া ভালগারিস ভালো কাজ করে। মেয়ে ইনফ্যান্ট শিশুদের দাঁত ওঠার সময় খিঁচুনি দেখা দিলে আর্টিমিশিয়া ভালগারিস ভালো কাজ করে। যখন খিঁচুনি অনেক সময় ধরে চলতে থাকে, যে সকল মেয়ে ইনফ্যান্ট শিশুদের দাঁত ওঠার সময় খিঁচুনি দেখা দেয়, এই খিঁচুনি যদি অনেক সময় ধরে চলতে থাকে বা একদিনে কয়েকবার এই খিঁচুনিটা দেখা দেয়, তাহলে তাদের জন্য আর্টিমিশিয়া ভালগারিস ভালো কাজ করবে। এদের খিঁচুনির পর প্রচুর গাম দেখা দেয়, যার গন্ধ পেঁয়াজের নেয়।
এবং প্রচুর ঘুম দেখা দেয়। মেয়েদের অল্প বয়সে যদি খিঁচুনি দেখা দেয় তাদের বা শিশুদের যদি খিঁচুনি দেখা দেয় আর এই খিঁচুনি যদি আরোগ্য করা না হয় তাহলে কিন্তু তাদের বিভিন্ন সমস্যা দেখা দেয়, বড় হলেও তাদের বিভিন্ন সমস্যা দেখা দেয়, আবার অনেক ক্ষেত্রে মারাও যায়। এই জন্য আমাদেরকে লক্ষণ অনুযায়ী অবশ্যই তাদেরকে চিকিৎসা দিতে হবে। এখন আপনার কাছে কোনো মেয়ে ইনফ্যান্ট শিশুকে নিয়ে আসা হলো যার দাঁত ওঠার বয়স হয়েছে, এখন তার ঘন ঘন খিঁচুনি হচ্ছে, আর এই খিঁচুনি একবার খিঁচুনি হলে এটা অনেকক্ষণ ধরে হতে থাকে। এর সাথে যদি দেখা যায় যে খিঁচুনির পর তার শরীরে প্রচুর ঘাম হয় আর এই ঘাম থেকে পেঁয়াজের গন্ধ নেগন্ধ আসে এবং সে প্রচুর ঘুমায়, খিঁচুনির পর প্রচুর ঘুমায়, তাহলে তার জন্য আর্টিমিশিয়া ভালগারিস চিন্তা করতে পারবো। আতঙ্কিত হওয়ার পর যদি খিঁচুনি দেখা দেয় তাহলে হাইএসএমএস এবং ওপিয়াম ভালো কাজ করে, কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো হাইএসএমএস এর রোগীদের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গ বিকৃতি দেখা দেয় আর ওপিয়ামের রোগীদের মধ্যে কোনো ধরনের অঙ্গ বিকৃতি দেখা যায় না। আতঙ্কিত হওয়ার পর যদি কেউ খিঁচুনিতে আক্রান্ত হয় তাহলে তার জন্য হাইএসএমএস এবং ওপিয়াম ভালো কাজ করবে। এদের মধ্যে পার্থক্য হলো হাইএসএমএস এর রোগীদের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গ বিকৃতি দেখা দেয়, মানে তাদের হাত পা বাঁকা হয়ে যায় বা শরীর বাঁকা হয়ে যায়, অর্থাৎ বিভিন্ন ধরনের অঙ্গ বিকৃতি দেখা দেয়। আর ওপিয়ামের রোগীদের মধ্যে কোনো ধরনের অঙ্গ বিকৃতি দেখা যায় না। নেট রেপার্টরিতে অভিজ্ঞ আছে কনভালশন চিলড্রেন ইন ফ্রাইড স্পেশালি ফ্রম, মানে আতঙ্কিত হওয়ার ফলে যদি কোনো শিশু খিঁচুনিতে আক্রান্ত হয় তাহলে তাদের জন্য হাইএসএমএস এবং ওপিয়াম এই দুইটা ওষুধ ভালো কাজ করবে, সুপার গ্রেডে আছে। একবার সূক্ষ্ম পার্থক্য হলো যে হাইএসএমএসে অঙ্গ বিকৃতি দেখা দেয় আর ওপিয়ামে অঙ্গ বিকৃতি দেখা দেয় না। খিঁচুনির সময় যদি রোগী বারবার তার জননী দিয়ে হাত দেয় তাহলে স্ট্যামোনিয়াম ভালো কাজ করে। খিঁচুনির সময় যদি রোগী বারবার তার জননী দিয়ে হাত দেয় তাহলে স্ট্যামোনিয়াম ভালো কাজ করে। আপনি দেখলেন যে কারো খিঁচুনি উঠছে, খিঁচুনির সময় সে বারবার তার যৌনাঙ্গে হাত দিতেছে, তাহলে তার জন্য স্ট্যামোনিয়ামের কথা চিন্তা করতে পারবেন। এই জন্য খিঁচুনি রোগীকে চিকিৎসা করার ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে যে আপনি খিঁচুনির সময় তার একটা ভিডিও দিয়েন, বা আপনার সামনে যদি খিঁচুনি ওঠে তাহলে আপনি তাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। এই জন্য রুগীরকে বলে দিতে হয় বা তার আত্মীয় স্বজনকে বলে দিতে হয় যে আপনি খিঁচুনি অবস্থায় তার একটা ভিডিও করে রাখবেন একবারে ভালোভাবে, যাতে তার লক্ষণগুলো বোঝা যায়, সে কী করতেছে, তার হাত পা কোন দিকে যাচ্ছে, সে কি মুষ্টিবদ্ধ করে রাখছে, তার মুখ থেকে ফেনা বের হইতেছে বা তার চোখগুলো কোন দিকে ফিরানো। বাকিটা তো আপনি জিজ্ঞাসা করে নেবেন যে তার খিঁচুনির আগে কী অনুভব হয়, খিঁচুনির পর তার কী কী লক্ষণ দেখা দেয়, কী কারণে তার খিঁচুনিগুলো দেখা দেয়, এগুলো সব ভালোভাবে জানতে হবে। সোলানিয়াম নাইগ্রামের রোগীরা খিঁচুনির সময় বারবার তাদের হাত দিয়ে কোনো কিছু ধরে তাদের মুখে দেয়, যেন কিছু মুখে দিয়ে খাচ্ছে, খুব পিকুলিয়ার একটা সিমটম। আপনি দেখলেন যে একজন রোগীর খিঁচুনি উঠছে, খিঁচুনির সময় সে বারবার হাত দিয়ে কিছু নিয়ে তার মুখে দিয়ে চাবাচ্ছে, মনে হইতেছে যে সে কিছু খাইতেছে, এই লক্ষণটা সে বারবার করতেছে, কোনো কিছু ধরে তার মুখে দিচ্ছে এবং মনে হচ্ছে যে সেটা খাচ্ছে, তাহলে তার ওষুধ হবে সোলানিয়াম নাইগ্রাম। স্ট্যামোনিয়ামের রোগীরা বারবার তার জননী দিয়ে হাত দিবে, আর সোলানিয়াম নাইগ্রামের রোগীরা কোনো কিছু ধরে হাত দিয়ে কোনো কিছু ধরে সেটা মুখে দিয়ে এমন ভাব করবে যেন সে কিছু খাইতেছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল টিপস, খিঁচুনির সময় এমএল নাইট্রোসামের 6 বা 30 এর কয়েক ফোঁটা রুমালে দিয়ে নাকের সামনে দলে খিঁচুনি উপশম হয়। ডাক্তার গৌরাঙ্গ গাইকে বলতেছেন খিঁচুনির সময় এমএল নাইট্রোসামের 6 বা 30 এর কয়েক ফোঁটা রুমালে দিয়ে নাকের সামনে দলে খিঁচুনি উপশম হয়। আপনার সামনে কারো খিঁচুনি উঠছে, তখন আপনি যদি এমএল নাইট্রোসামের 6 বা 30 এর কয়েক ফোঁটা রুমালে দিয়ে তার নাকের সামনে ধরেন তাহলে তার খিঁচুনিটা উপশম হবে। যদি ঘুমের সময় খিঁচুনি দেখা দেয় তাহলে অ্যাগারিকাস মাস্কুরিয়াস ভালো কাজ করে। যদি কারো ঘুমের সময় খিঁচুনি দেখা দেয় তাহলে অ্যাগারিকাস মাস্কুরিয়াস ভালো কাজ করে। আমরা ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি একটা টিপস বলছিলাম, আমার এখন ওষুধটার কথা মনে নাই, যে খিঁচুনির আগে যদি তাকে ওই ওষুধটা তার মুখে দেওয়া হয় তাহলে তার যে মারাত্মক খিঁচুনি দেখা দেয় ওই খিঁচুনিটা স্বাভাবিক খিঁচুনিতে পরিণত হয়, মানে তার যে কষ্টটা খিঁচুনিতে, এই খিঁচুনিটা অনেকটা কমে আসে। প্রথম সেশনে বলছিলেন, আমার এখন ওষুধটা আসলে মনে নেই। শিশুদের দন্তোদ্গমের সময় খিঁচুনি বা আক্ষেপ দেখা দিলে এবং এর সাথে জ্বর না থাকলে ম্যাকফস ভালো কাজ করে, আর যদি জ্বর থাকে তাহলে বেলাডোনা ভালো কাজ করে। ইনফ্যান্ট শিশুদের শ্বাস প্রশ্বাসের সমস্যা এবং হার্টের সমস্যার সাথে
খিঁচুনি দেখা দিলে লরোসেরাসাস ভালো কাজ করে। ইনফ্যান্ট শিশুদের শ্বাস প্রশ্বাসের সমস্যা এবং হার্টের সমস্যার সাথে খিঁচুনি দেখা দিলে লরোসেরাসাস ভালো কাজ করে। যদি কোনো ইনফ্যান্ট শিশুদের শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয়, তার শ্বাসকষ্ট হচ্ছে, এর সাথে যদি তার খিঁচুনি দেখা দেয় তাহলে তার ওষুধ হবে লরোসেরাসাস। বা কোনো ইনফ্যান্ট শিশু যদি হার্টের সমস্যা থাকে, হার্টের সমস্যার সাথে খিঁচুনি দেখা দেয় তাহলে তার ওষুধ হবে লরোসেরাসাস। টিপসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এমন অনেক শিশু পাবেন এদের চিকিৎসা কিন্তু অনেক ব্যয়বহুল অ্যালোপ্যাথিতে। আপনি কিন্তু একবার সামান্য কিছু ওষুধ দিয়ে আপনি তাকে আরোগ্য করতে পারবেন। কুপ্রামেটের রোগীদের খিঁচুনির সময় বৃদ্ধাঙ্গুলি মুষ্টির ভিতরে থাকে, অর্থাৎ তারা তাদের আঙ্গুলটা মুষ্টির ভিতরে ঢুকায় রাখে। এটা কিন্তু ইথুজাত আছে। আচ্ছা, আজকে ক্লাসে এ পর্যন্ত। কার কোনো প্রশ্ন আছে?